ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সেকশন। আমরা আজকের ক্লাস থেকে শুরু করছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এবং এটা আমরা টোটাল দুইটা টুলের উপর দেখবো। একটা হলো ওপেন ভ্যাস, যেটা আপনি আগে জেনে থাকবেন, ওপেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানার, ওপেন ভ্যাস। অ্যান্ড আরেকটা হলো নেসাস, যেটা হলো এসেনশিয়াল, যেটা আছে মানে ফ্রিটা, ঠিক আছে। তো এটা দুইটার মাধ্যমে আমরা মূলত ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট শিখবো, এবং পেন টেস্টিং এর ভিতরে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের একটা গুরুত্ব আছে। তাছাড়া আলাদা করে যদি আপনি কোনো কোম্পানির ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন এর পুরো ডিটেলস থাকবে এই ফুল 2-3 দিনের ক্লাসের ভিতরে, ঠিক আছে। তো আজকে যেহেতু ডে ওয়ান বলতে আমরা বলতে পারি যে প্রথম ক্লাস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের, তো আমরা আজকে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করবো, ঠিক আছে। এরপর থেকে সবই প্র্যাকটিক্যাল ক্লাস হবে, থিওরিটিক্যাল ক্লাস আর হবে না, ঠিক আছে। তো এর ভিতর থেকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা খুব ডিটেলস জানবো আমরা। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কি, ভালনারেবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট কি, তাছাড়া সিভি বা সিভিএসএস কি, এবং সিকিউরিটি অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট মেথোডোলজি, ঠিক আছে, সিকিউরিটি ম্যাচুরিটি। তো এই যে বিষয়গুলো যেগুলো আমি টার্ম ইউজ করলাম, এই সবগুলো বিষয় সম্পর্কে আজকে আমরা জানার ট্রাই করবো। বাট আমরা কি কি জানবো না, আমরা জানবো না ওপেন ভ্যাস সম্পর্কে এবং নেসাস সম্পর্কে। এগুলো আমরা আগামী ক্লাসে জানবো। ইভেন আমরা দুটো ডেডিকেটেড ক্লাস রাখবো এরপরে, যের ভিতরে একটা হলো নেসাস সম্পর্কে খুব ডিটেলসে জানবো আমরা অ্যাডভান্স পর্যন্ত, এবং ওপেন ভ্যাস সম্পর্কে জানবো। প্রথমে আসি সিকিউরিটি অ্যাসেসমেন্ট। সিকিউরিটি অ্যাসেসমেন্ট আসলে সিকিউরিটি অ্যাসেসমেন্ট হলো একটা সিকিউরিটি চেক করা। মনে করেন যে কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে নেটওয়ার্ক থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো সেগুলোকে রেগুলার বেসিসে বা নির্দিষ্ট দিন পর পর একটা সিকিউরিটি চেক করা, যে ওর যে ভার্সনগুলো আছে বা উইক পাসওয়ার্ড ইউজ করা হচ্ছে কিনা, এগুলো আসলে খুঁজে বের করা বা উইক স্পট গুলো খুঁজে বের করারই হলো মেইন গোল কোনটার, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের, ঠিক আছে, সিকিউরিটি অ্যাসেসমেন্টের। এখন সিকিউরিটি অ্যাসেসমেন্টকে আমরা মাল্টিপল ভাগে ভাগ করতে পারি, বা সিকিউরিটি অ্যাসেসমেন্ট করার মেইন 3টা গোল আছে। সেই গোলগুলো হলো ফিক্স বা প্যাচ করে ফেলা কোনো ভালনারেবিলিটি, প্রোটেক্ট করা বা মিটিগেট করে ফেলা, এবং রিমুভ করা, ঠিক আছে। 3টে কিন্তু আলাদা টার্ম, ফিক্স, প্রোটেক্ট বা প্রোটেক্টেড এন্ড রিমুভ, ঠিক আছে। এই 3টা কাজ করার জন্য আমরা সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে থাকি। প্রত্যেকটা অর্গানাইজেশন আসলে ডিফারেন্ট সিকিউরিটি অ্যাসেসমেন্টের, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য। তো এটার কারণ আছে, প্রত্যেকটা অর্গানাইজেশন কি জন্য সেম না, তার অনেকগুলো কারণের ভিতরে টোটাল এখানে 4টা কারণ 5টা কারণ এখানে দেখা হয়েছে। প্রথম হলো কমপ্লায়েন্স এর উপর ডিপেন্ড করে। যেমন মনে করেন যে কিছু কোম্পানি আছে যার সিকিউরিটি রেস্ট্রিকশন অনেক হাই, ঠিক আছে, রুলস গুলো অনেক রেস্ট্রিক্টেড। কিছু আছে যেগুলোর সিকিউরিটি মানে রেস্ট্রিক্ট বা রুলস গুলো স্ট্রিক্ট না, ঠিক আছে। কিছু কোম্পানি আছে যেগুলো আসলে খুবই বেশি সাইবার থ্রেটের সামনে পড়ে বা বেশি পরিমাণ সাইবার থ্রেট হয়ে থাকে। কিছু আছে যেগুলোর খুবই কম হয়। তাছাড়া আছে হলো যারা অনেক ওল্ডার সিস্টেম ব্যবহার করে, যেমন অনেকে এখনো পর্যন্ত, এখন 2025-26 এন্ড এখনো পর্যন্ত অনেকে আছে যারা মূলত ইউজ করছে উইন্ডোজ 7, উইন্ডোজ মানে অনেক পুরনো ভার্সনের কিছু টুলস, এগুলো তারা ইউজ করে থাকছে, আপডেট তারা করে না, ঠিক আছে। কিছু সিস্টেম আছে বা কিছু অর্গানাইজেশন আছে যারা নিউয়ার সিস্টেম গুলো ব্যবহার করে। আচ্ছা, কিছু কোম্পানি আছে যারা খুব নতুন এবং স্টার্ট করছে সাইবার সিকিউরিটির ভিতরে আসা আস্তে আস্তে। তারা সিকিউরিটি নিয়ে আগে মাথা ব্যথা ছিল না তাদের, মানে কোম্পানি ছোট ছিল, এই জন্য সিকিউরিটি নিয়ে খুব বেশি কনসার্ন ছিল না। বাট তারা আস্তে আস্তে যেহেতু গ্রো হচ্ছে কোম্পানি, তো সেক্ষেত্রে তারা আস্তে আস্তে সাইবার সিকিউরিটির ভিতরে আসছে, মানে সিকিউরিটি টেস্টিং এর দিকে আসছে। এবং কিছু কোম্পানি আছে যারা অলরেডি সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে, পেন টেস্টিং করে, এবং তারা এগুলোকে রেখে এখন মানে এগুলো তো করেই, সাথে সাথে তারা রেড টিম সিমুলেশন বা রেড টিম অ্যাডভান্স লেয়ার টেস্ট গুলো যেগুলো আছে সেগুলো করার ট্রাই করছে। তো প্রত্যেকটা যে আমি ইনসিডেন্ট গুলো বললাম বা এখানে যে ফেজ গুলো বললাম, প্রত্যেকটা কোম্পানি কিন্তু বিভিন্ন ফেজে আছে। সেই কথা চিন্তা করে আমরা যদি দেখি, তাহলে হলো এগুলোকে আমরা মাল্টিপল ভাগে ভাগ করতে পারি, এবং প্রত্যেকটা মানুষের জন্য বা প্রত্যেকটা কোম্পানির জন্য এটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে। রুলস আলাদা হবে, টেস্টিং এর মেথোডোলজি যদিও সেম থাকবে, বাট এটা তাদের উপর ডিপেন্ড করে আমরা দেখবো যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত। ওকে, আচ্ছা। কিন্তু এখানে কিছু বিষয় আছে যেগুলো মাস্ট করতে হয়, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে অবশ্যই করতে হবে, সেটা বিগ হোক বা স্মল হোক। সেটা হলো যে ওল্ড এবং নিউ সিকিউরিটি প্রবলেম গুলো দেখতে হবে বা কিপ ট্র্যাক করতে হবে, এবং সেগুলোকে ফিক্স করার ট্রাই করতে হবে। ওকে, এতটুকু কাজ করতে হবে, সেটা নতুন হোক বা পুরনো হোক, যে কোম্পানি ছোট হোক বা বড় হোক, তাদেরকে এই কাজগুলো করা লাগবে। সিকিউরিটি ম্যাচুরিটি আসলে কি? সিকিউরিটি ম্যাচুরিটি হলো একটা কোম্পানি বা অর্গানাইজেশন কতটুকু ম্যাসিভ বা ওয়েল প্রিপেয়ার একটা পেন টেস্টিং করানোর জন্য, ঠিক আছে। যদি হাই ম্যাচুরিটি হয়, কিংবা তাদের যে স্ট্যাপ আছে বা তাদের যে পলিসি গুলো আছে, সিকিউরিটি পলিসি, সেগুলো স্ট্রং থাকে, তাহলে তারা হলো রেডি ফর কি পেন টেস্টিং। বাট যদি লো ম্যাচুরিটি হয়, মানে তারা ধরেন যে নতুন, এই যে বললাম না একটু আগে যে নতুন আসছে,
কোনটা জানি, এই যে তারা খুব স্টার্ট করছে নিউ একেবারে পেন টেস্টিং এর ভিতরে বা সাইবার সিকিউরিটির ভিতরে, তারা শুরু করতে পারে কি দিয়ে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট দিয়ে। তো আমরা কিন্তু এখন কোর্স বা কোর্সের এই পর্যায়ে যেটা দেখছি সেটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আসলে করতে হয় যারা নিউ বা যারা রিসেন্টলি শুরু করছে সাইবার সিকিউরিটি, নিজেদের কোম্পানির ভিতরে স্টার্ট করছে যারা, তাদের জন্য। বিষয়টা কিন্তু এমন না। তাদের জন্য অবশ্যই মানে লো ম্যাচুরিটি কোম্পানির জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট। বাট এখানে একটা কিন্তু আছে, কিন্তু হলো যে এটা প্রত্যেকটা ছোট হোক বা বড় হোক তারা কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে রেগুলার বেসিসে। পেন টেস্টিংটা একটু টাইম কনজিউমিং এবং পেন টেস্টিং এর জন্য যথেষ্ট পরিমাণে এক্সপার্টিস প্রয়োজন হয়, যেটা কোম্পানির কাছে থাকে না, তারা হায়ার করে বাইরে থেকে। বাট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যারা অলরেডি ব্লু টিমারও আছে তারাও কিন্তু এটা করতে পারে, মানে যারা সকে থাকে তারাও এটা করতে পারবে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ঠিক আছে? এটা টুলস বেস, অটোমেটেড, ঠিক আছে? ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ম্যানুয়াল হয় না ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। সেক্ষেত্রে ম্যানুয়াল টাস্কের প্রয়োজনীয়তা থাকলেও এটা অটোমেটেড 90%, 98% বলতে এটা অটোমেটেড, ঠিক আছে? তো এই জন্য যে কোনো মানুষ এটা করতে পারে যদি বোঝে টুলটা। তো যদি একটা কোম্পানি রেডি না থাকে তাহলে হলো তাকে পেন টেস্টিং করানো উচিত না। তাদেরকে প্রথমে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে যে ছোট বড় যে ভালনারেবিলিটি যেগুলো দেখা যাচ্ছে আর কি, সেগুলো যেন তারা খুঁজে বের করে, দেন ওইগুলো আস্তে আস্তে ফিক্স করে করে তারপরে গিয়ে পেন টেস্টিং এর ভিতরে আসা উচিত। এটার মেইন কারণ হলো যে যদি প্রথমেই পেন টেস্টিং এর ভিতরে আসে তাহলে যেটা হবে, অনেকগুলো ভালনারেবিলিটি একসাথে বের হবে, তখন প্যাচ করতে গেলে প্রবলেম হবে। যারা প্যাচ করবে, যারা রেমেডিয়েশন স্টেপ গুলো জানে, বা আপনি যদি তাদেরকে হেল্প করেন, অনেক বেশি প্রবলেমে তারা পড়বে, ঠিক আছে? মানে ফিক্স করতে গেলে অনেক টাইম। তো প্রথম যে কাজটা করতে হবে, মোরাল অফ দি স্টোরি হলো যে প্রথম কাজ যেটা সেটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা যদি তারা নতুন শুরু করে, এন্ড দেন আস্তে আস্তে পেন টেস্টিং এর ভিতরে যাওয়া। ইভেন পেন টেস্টিং এর ভিতরে প্রথমে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? এজন্য কিন্তু আমরা এই ফেজে এসে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রয়েছে। আচ্ছা, এখন নতুন অবস্থা থেকে আস্তে আস্তে যে কাজটা করতে হবে, সেক্রেটারি থেকে শুরু করে সিস অ্যাডমিন, ইভেন সি লেভেলের স্টাফ যারা আছে, সবাইকে আসলে সিকিউরিটি বিষয়ে কনসার্ন হতে হবে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার মেইন উদ্দেশ্য হলো সাইবার সিকিউরিটির বিষয়গুলোকে স্ট্রং করা, সিআই ট্রায়াড গুলোকে স্ট্রং করা, বা আপনার ইনফরমেশন সিকিউরিটি গুলোকে নিশ্চিত করা। এখন এই সবগুলো করতে গেলে আপনি একা, বা আপনি অ্যাজ এ পেন টেস্টার, বা আপনি যদি ব্লু টিমার হয়ে থাকেন, সক অ্যানালিস্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে যদি এই বিষয়গুলো জানেন, বিষয়টা হবে না। আপনার যে স্টাফ গুলো আছে তাদেরকেও সিকিউর রাখতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম রান করতে হবে, তারা যেন বুঝতে পারে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এটার উপর ডিপেন্ড করে আমরা আস্তে আস্তে সাইবার সিকিউরিটি বিষয়টাকে সামনে আগাই, ঠিক আছে? তার মানে হলো যে আপনি যদি নতুন হন তাহলে আপনার যে স্টাফ গুলো আছে তাদেরকে অ্যাওয়ারনেস ট্রেনিং দিতে হবে, তাদেরকেও সিকিউরিটি ট্রেনিং দিতে হবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। কারণ ছোট ছোট লুপ হোল থেকেও কিন্তু বড় বড় ভালনারেবিলিটি এখান থেকে পাওয়া যায়, বা সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে। এখন আসি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং এর ভিতরে পার্থক্য কি। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হলো অনেকটা হেলথ চেকের মতো কোন একটা নেটওয়ার্ক বা সিস্টেমের। মনে করেন যে আপনার ব্লাড প্রেশার চেক করলেন একদিন গিয়ে, কোথা থেকে, ঠিক আছে? বা এটাকে আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য করতে পারেন, ঠিক আছে? কিংবা মনে করেন যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের অনেকগুলো টাইপ আছে, আর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট মোস্টলি হয় হলো চেকলিস্ট ফলো করে, অটোমেটেড স্ট্যান্ডার্ড ফলো করে, ঠিক আছে? যেমন জিডিপিআর, এটা হলো ডাটা প্রোটেকশনের জন্য। ওয়াসপ, ফর ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো এগুলো যখন আপনি নির্দিষ্ট চেকলিস্ট ফলো করে কাজ করবেন, এবং আপনি যখন ওভারঅল ভালনারেবিলিটি খুঁজে বের করার ট্রাই করবেন, তখন এটাকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ঠিক আছে? নন ভালনারেবিলিটি গুলো খুঁজে বের করা, আননোন না, ঠিক আছে? নন গুলোকে খুঁজে বের করার জন্য আমরা মনে করেন যে অলরেডি একটা সিভি আছে, সিভি আপনি হয়তো বা জানতে পারবেন, সিভি যেমন লেখা থাকে 2025, দেন তার আগে কিছু সংখ্যা দেওয়া থাকে। তো এইগুলোকে সিভি বলা, আমরা একটু পরে দেখবো আর কি। তো এইগুলো আছে কিনা এটা বুঝতে গেলে আপনাকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হবে। অন্যদিকে পেন টেস্টিং যেটা কাজ হয়, আচ্ছা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে আরো কিছু কাজ আছে, যেমন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যখন হয় তখন কি কি কাজ হয়, যেমন আপনি কোনো স্ক্যানার রান করলেন, দেন পসিবল কিছু উইকনেসেস আছে, নোন সিভি যেগুলো আছে সেই ডাটাবেস থেকে ম্যাচ করে দেখবি যে এই সিভি আন্ডারে এটা কাজ করছে কিনা। তো যেগুলো নোন অলরেডি সেগুলোকে চেকিং করার যে বিষয় বা চেক করার যে বিষয় অটোমেটিক টুলের মাধ্যমে, সেটাকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এবং এখানে ডিপ হ্যাকিং বা এখানে নো হ্যাকিং বা ডিপ এক্সপ্লয়টেশনের কোনো দরকার নাই, এখানে হয় না কোনো কিছু, ইভেন আপনার প্রয়োজন পড়বে না। আপনি নর্মালি এখানে চেক করবেন, চেকলিস্ট ফলো করবেন যে এখানে ভালনারেবিলিটি আছে কিনা, যদি থাকে আপনি টিক দিবেন, এন্ড রিমেডিয়েশন স্টেপ বের করবেন। আপনি পেন টেস্ট করে দেখবেন না, মানে আপনি এক্সপ্লয়েট করা ট্রাই করবেন না যে ওইটা আদৌ ঠিকভাবে আছে কিনা, ঠিক আছে? মানে পরিপূর্ণ অ্যাক্সেস নেওয়ার যে বিষয়, এটা আপনি করবেন না। এবং all companies should do this regularly, like monthly or quarterly. আচ্ছা, পেন টেস্টটা কি? পেন টেস্ট শুড বি ডান আফটার এ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টু ফিক্স ইজি ইস্যু ফার্স্ট। তো আমি আগেও বলছি যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আগে করতে হবে,
তারপরে পেন টেস্টিং করতে হবে। এটা যখন পেন টেস্টিং করবেন তখন একই রকম। ১ম এ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে নিবেন। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে নিলে যে কাজটা হবে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। দেন আপনি আস্তে, আস্তে পেন টেস্টিং শুরু করবেন। এইজন্য এটা বলা হয়েছে। ইভেন আপনি আরেকটা যদি বুঝে থাকেন যে ১ম দিকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হয়, দেন আস্তে, আস্তে পেন টেস্টিং এ যেতে হয়। ২ টাই ঠিক। আচ্ছা, এখানে কিছু আ বিষয় বোঝানো হয়েছে, যেমন পেনিট্রেশন টেস্টিং এটা হলো ইন ডেপথ এনালাইসিস এর প্রয়োজন হয় এবং ওভারঅল অর্গানাইজেশনাল সিকিউরিটির জন্য এটা করা হয়। বাট এবং এটা কিন্তু কস্টলি পেন টেস্টিং, ঠিক আছে? বাট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হলো কস্ট ইফেক্টিভ মেথড লো হ্যাঙ্গিং ভালনারেবিলিটিস গুলো খুঁজে বের করার জন্য। এছাড়া আরো কয়েকটা বিষয় এখানে আছে যেগুলো আপনি ইজিলি পড়ে বুঝতে পারবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যেটা আমি একটু আগেও উল্লেখ করছি সেটা আরেকবার উল্লেখ করে এখানে দেখাই দেই, সেটা হলো যে স্কিল সেট নিডেড টু কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইস লো। মানে লো স্কিল, আপনার যদি স্কিল লো থাকে তারপর আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবেন। বাট পেন টেস্টিং কিন্তু করতে পারবেন না। পেন টেস্টিং করতে গেলে আপনার এক্সপার্টিস থাকতে হবে। আপনার আ খুবই ভালো স্কিল থাকতে হবে। ঠিক আছে? আদার টাইপস অফ সিকিউরিটি অ্যাসেসমেন্ট। আর কোন ধরনের সিকিউরিটি অ্যাসেসমেন্ট আছে এটা আমরা যদি একটু দেখার ট্রাই করি। সিকিউরিটি অডিট আছে। আপনি চাইলে কোন একটা আউটসাইড অর্গানাইজেশন যেমন গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রি গ্রুপের আপনি সিকিউরিটি অডিট করতে পারেন এবং আপনি স্পেসিফিক সিকিউরিটি রুলস গুলো ফলো করা হচ্ছে কিনা এটা দেখতে পারেন। ঠিক আছে? যেমন পিসিআই ডিএসএস, যেটা হলো আপনার ওই যে পেমেন্ট কার্ডের জন্য যেটা হয়। আ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর সিকিউরিটি নিশ্চিত করার জন্য। কোন একটা কোম্পানি যদি ক্রেডিট কার্ড নেয়, ঠিক আছে? তাহলে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে তারা হলো পিসিআই ডিএসএস এর যে রুলস গুলো আছে, মানে পেমেন্ট সিকিউরিটির যে বিষয়টা আছে ক্রেডিট কার্ডে ডেটা যে লিক হবে না, এটা যে নিশ্চয়তা, এটার জন্য পিসিআই ডিএসএস রুলস আছে, ওইটা মেইনটেইন করতে হয়। তো যদি তারা এটা ফেল করে সিকিউরিটি অডিটের টাইমে, তাহলে হলো তাদেরকে ফাইন করতে হবে এবং তাদের মানে তারা আসলে পেমেন্ট নিতে পারবে না। এই একটা বিষয়। তো এটা হলো সিকিউরিটি অডিট। দ্বিতীয় নম্বর হলো বাগ বাউন্টি প্রোগ্রাম। আমরা খুব বেশি হাইপ থাকি বা বেশি হাইপ ওঠে বাগ বাউন্টি নিয়ে বাংলাদেশের ভিতরে। তো বাগ বাউন্টি প্রোগ্রাম কি জন্য ইম্পর্টেন্ট? কোম্পানিজ ইনভাইট আউটসাইড সিকিউরিটি রিসার্চার টু ফাইন্ড বাগস অর সিকিউরিটি ইস্যুস। আউটসাইডে কিন্তু এটা হয় এবং কেউ যদি এটা খুঁজে পায় নির্দিষ্ট কোনো ভালনারেবিলিটি, তখন সে হলো ১০০ থেকে $১,০০,০০০ মতো রিওয়ার্ড পেতে পারে। এবং এটা মোস্ট অফ করে যারা বিগ কোম্পানি আছে, যেমন মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, এরা হলো এই কাজগুলো বেশি করায় এবং একটু বড় কোম্পানি ছাড়া বাগ বাউন্টি প্রোগ্রাম খুব একটা বেশি রান করতে দেখা যায় না। ঠিক আছে? ইভেন ছোট কোম্পানিগুলো এখন রিসেন্ট ইয়ারে করছে, এটা ভালো বিষয়। বাট তারপরেও এটা করার ট্রাই করে। এবং পাবলিক ফেসিং যে বিষয়গুলো আছে, যেগুলো পাবলিকলি অ্যাক্সেসিবল হয়, সেগুলোর ভিতরে পেন টেস্টিং, সরি, বাগ হান্টিং প্রোগ্রামগুলো রান হয়। আর আমরা আরো ডিটেইলসে জানবো বাগ বাউন্টি যখন শিখবো। বাগ হান্টিং এর কোর্স এর মডিউল আছে এর ভিতরে, তখন আমরা আরো ডিটেইলস জানবো। ওকে? এবং এখানে অটোমেটেড টুলস ইউজ করা যায় না। এখানে আছে রেড টিম অ্যাসেসমেন্ট, মানে আরো কিছু অ্যাসেসমেন্ট টাইপ আমি বলছিলাম। তো রেড টিম অ্যাসেসমেন্ট মানে অলরেডি আমরা জানি যে মডিউল 1 2 এর ভিতরে আমরা শিখছি যে কিভাবে আসলে রেড টিম অ্যাসেসমেন্ট হয়, বা একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, মানে রিয়েল ওয়ার্ল্ড সিমুলেটেড অ্যাটাক গুলো এখানে করা হয়। প্রফেশনাল খেলাটা একটা করতে পারে, রেড টিমাররা করতে পারে। এবং এখানে স্টেলথ এর একটা বিষয় থাকে, রিয়েলিস্টিক টেকনিক গুলো বিষয় থাকে এবং একটা গোল ওরিয়েন্টেড হয়। তার মানে হলো যে আপনার নির্দিষ্ট গোল ফুলফিল করার জন্য যা কিছু করা সম্ভব সবকিছু করতে পারবে। এটা হলো রেড টিম অ্যাসেসমেন্ট। পার্পল টিম অ্যাসেসমেন্ট মানে হলো যে আপনি রেড টিমার এবং ব্লু টিমার একসাথে টুগেদার কাজ করছে এবং তারা হলো সিকিউরিটি সিস্টেমকে আরো সুন্দর করার ট্রাই করছে। এটা এক্সাম্পল যদি আমরা দিতে চাই, তাহলে হলো একটা রেড টিম, মনে করুন যে রেড টিমাররা পেমেন্ট সিস্টেমটাকে হ্যাক করার ট্রাই করছে এবং ব্লু টিমাররা ওইটা মনিটর করছে এবং ফিক্স করার ট্রাই করছে যে যেন হ্যাক না করতে পারে, বা এই যে তারা স্ক্যান করছে বা কোনো পেআউট দিচ্ছে, এটা যেন ইজিলি তারা মনিটর করতে পারে। এখন মনিটর করতে পারছে কিনা এইটা দেখার যে প্রসেস, এটা হলো পার্পল টিম অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট মেথোডোলজি। পেন টেস্টিং এ যেমন মেথোডোলজি আছে, এখানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টেরও মেথোডোলজি আছে। এখন আমরা দেখব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মেথোডোলজি। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের টোটাল ৮টা স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করে আমরা আসলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে থাকি। প্রত্যেকটা স্টেপ এখানে বলা আছে, বাট আমি তারপরে এটা ডিটেইলসে বলার জন্য এখানে পাশে এটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো প্রথম যে স্টেপ, যেটা আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই এন্ড প্রায়োরিটাইজ ক্রিটিক্যাল অ্যাসেট ফর প্রোটেকশন। এটাকে আমরা নাম দিচ্ছি কন্ডাক্ট রিস্ক আইডেন্টিফিকেশন অ্যানালাইসিস। এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা সার্ভার, কম্পিউটার এবং নেটওয়ার্ক ডিভাইস গুলো এক জায়গায় করবো বা লিস্ট করবো। দেন বোঝার ট্রাই করবো যে কোনটা হলো ক্রিটিক্যাল ফর দ্য বিজনেস। অ্যান্ড দেন ওইটার পর আমরা প্রায়োরিটাইজ করবো যে কোনটা প্রোটেক্ট করতে হবে ফার্স্ট এবং কোনটা টেস্ট করতে হবে। দ্বিতীয় নম্বর যে স্টেপ, সেটা হলো ডেভেলপ ভালনারেবিলিটি স্ক্যানিং পলিসিস। যেহেতু এখানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানিং এর উপরে বেস্ট করে থাকে, এই জন্য আমাদেরকে দেখতে হবে, রুলস গুলো সেট করতে হবে এবং কে স্ক্যান করবে, কখন করবে, এগুলো অনেকটা ওই যে পেন টেস্টিং এর ভিতরে আমরা যেমন বলছিলাম যে কে কখন করবে, এগুলো এটা অনেকটা ওরকম। ঠিক আছে? এবং অ্যাপ্রুভাল নিতে হবে ম্যানেজমেন্টের টিম থেকে যে আমরা এখানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করব।
এবং সেফলি এবং রেসপন্সিবলি করতে হবে। এই কথাটা বলার মেইন কারণ হলো যে আপনি যখন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবেন আপনাকে অবশ্যই কোয়াইটলি করতে হবে। এটা হলো আস্তে, আস্তে করতে হবে। এটা দ্রুত আপনি করতে পারবেন না। ঠিক আছে? করলে সিস্টেম গুলো হ্যাং করে যেতে পারে বা ওইটার ঠিকভাবে কাজ নাও করতে পারে। ৩ নাম্বার হলো আইডেন্টিফাই দ্য টাইপস অফ স্ক্যানস। কি ধরনের স্ক্যান আমরা করব? নেটওয়ার্ক বেসড, হোস্ট বেসড, ওয়্যারলেস, অ্যাপ্লিকেশন লেভেল কি ধরনের স্ক্যান আমরা করতে চাচ্ছি এটা সিলেক্ট করতে হবে। এটা টার্গেটের সিস্টেম এবং হলো গোলের উপর ডিপেন্ড করে যে তারা কি চাচ্ছে, কি ধরনের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে চাচ্ছে তার উপর। ৪ নাম্বার স্টেপ হলো কনফিগার দ্য স্ক্যান। আমরা আসলে এখানে স্ক্যানার সেট করব, আইপি রেঞ্জ ঠিক করব, পোর্ট নাম্বার বের করার ট্রাই করব, ডেপথ বা অ্যাগ্রেসিভনেস কেমন হবে এটা জানার ট্রাই করব এবং স্ক্যান টাইম ও স্কেডিউল। যেমন পেন টেস্টিং এর ভিতরে কি আছে? পেন টেস্টিং এর ভিতরে আছে না যে আমরা যখন অফিস আওয়ার তখন না করে আমরা লেট আওয়ারে করতে পারি বা হলিডে টাইমে করতে পারি যেন ইন্ডাস্ট্রির যে ওয়েবসাইট বলেন কিংবা সিস্টেম বলেন সেগুলো যেন স্লো না হয়ে যায়। তো একইভাবে এখানেও কখন টেস্ট করতে হবে এটাও স্কেডিউল করা যায়। ঠিক আছে? ইভেন আমাদের যে টুলস গুলো আছে সেগুলো স্কেডিউল করে রাখলে অটোমেটিক স্ক্যান হয়। মানে মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট স্ক্যানের কথা বলি। তো test.com আপনি স্ক্যান করছেন। এখন স্ক্যান করার টাইমে আপনি যে কাজটা করলেন আপনি হলো প্রতিদিন মনে করেন যে স্ক্যান করবেন নির্দিষ্ট টাইমে রাত ৮ টার সময়। এখন ওই টাইম থেকে কতটুকু টাইম হবে এটা কিন্তু সিলেক্ট করে দেওয়া যায় টুলের ভিতরে। ৫ নাম্বার হলো পারফর্ম দ্য স্ক্যান। আমরা এখানে স্ক্যান করি। স্ক্যান করে কোন যে বিষয়গুলো আসলে পাওয়া উচিত আমাদের ওপেন পোর্টস, তারপর হলো সার্ভিস রানিং, কোন সার্ভিসগুলো রান করছে, অপারেটিং সিস্টেম কোনটা, ওই যে nmap দিয়ে যেমনটা করি অনেকটা রকম। nmap দিয়েও কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা যেতে পারে। ঠিক আছে? নন ভালনারেবিলিটি যেমন সিভিই বেসড। কোন ধরনের ভালনারেবিলিটি যদি পাওয়া যায় সেটা সিভি স্কোর কত, সিভিএসএস কত সবগুলো আমাদের এখানে দেখতে হবে। ৬ নাম্বার স্টেপ হলো ইভালুয়েট অ্যান্ড কনসিডার পসিবল রিস্কস। এটার মানে হলো যে আমরা স্ক্যান করব এবং এর অ্যাগ্রেসিভনেস এবং স্লো ডাউন করতে হয় মাঝে, মাঝে যেন এটা ক্রাশ না করে সিস্টেমটা। ওকে? এবং ইমপ্যাক্টটা কি হতে পারে এটা আগে থেকেই কনসিডার করে নিতে হবে বা আগে থেকে চিন্তা করে নিতে হবে যে প্রোডাকশন সার্ভারের উপরে যদি আমরা করি তাহলে কি ধরনের পসিবল রিস্ক এখানে আসতে পারে। ঠিক আছে? এজন্য এটার নাম হলো ইভালুয়েট অ্যান্ড কনসিডার। পসিবল রিস্ক গুলো থাকলে আমরা এটা মিটিগেট করতে পারবো বা একটা স্টেপ নিতে পারবো ওটার এগেইনস্ট এ। ডাউন টাইম করা যাবে না। কারণ অর্গানাইজেশনের ভিতরে আপনি যদি প্রোডাকশন সার্ভার যদি ডাউন টাইম করেন ওটার ক্ষতি হতে পারে। ইভেন যখন আপনি কোন একটা হসপিটালে বিশেষ করে হিপা চেক করতে যাবেন, হিপা বলতে ওই যে আমরা অলরেডি কমপ্লায়েন্স পড়ছি মডিউল 1 এ মানে সরি হ্যাঁ, মডিউল 1 এ। তো সেক্ষেত্রে ওইখানে কমপ্লায়েন্স ছিল যে আমরা হিপা, পিসিআই, ডিএসএ সবগুলো চেক করতে পারি ISO 27001। তো এই যেগুলো আছে আপনি যদি কোন একটা সার্ভার ডাউন করে ফেলেন, মনে করেন যে হসপিটালে এমন একটা সার্ভার আছে যেটা আ ওই যে পেশেন্ট গুলো আছে তাদের কোন একটা অপারেশন হচ্ছে বা কোন নির্দিষ্ট কোন একটা টুলস যেটার মাধ্যমে আসলে এগুলো অপারেট করা হয় সেগুলো যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে। পেশেন্টেরও ক্ষতি হবে, ইভেন মানুষ মারাও যেতে পারে। তো এইগুলো কনসিডার করে ডাউন টাইম যেন এভয়েড করতে পারে এটা সম্পর্কে আমাদের একটু সতর্ক থাকতে হবে। ৭ নাম্বার হলো ইন্টারপ্রেট দ্য স্ক্যান রেজাল্টস। আমরা এখানে যে কাজটা করব আমরা ইন্টারপ্রেট করা মানে হলো এটা এনালাইজ করা। আমরা ফাইন্ডিংস গুলোকে এনালাইজ করব। কি ধরনের ফাইন্ডিংস? এখানে ফলস পজিটিভ আছে কিনা, ট্রু পজিটিভ আছে কিনা, ফলস নেগেটিভ আছে কিনা। ঠিক আছে? ফলস পজিটিভ মানে কি? একটা বিষয় নাই তারপরে ওইখানে পজিটিভ দেখাচ্ছে যে ওইখানে ভালনারেবিলিটি আছে। তো ওইখানে গিয়ে ট্রাই করা, দেখার ট্রাই করা ম্যানুয়ালি যে ওইখানে ভালনারেবিলিটি আছে কিনা। ঠিক আছে? এবং পাবলিক এক্সপ্লয়েট এভেইলেবল আছে কিনা এগুলো দেখার ট্রাই করা। এবং এটা কতটুকু ক্রিটিক্যাল এবং কিভাবে এটা ফিক্স করতে হবে সেগুলো জানার ট্রাই করা। এটা হলো ইন্টারপ্রেট দ্য স্ক্যান রিজাল্টস এই ফেজে। ৮ নাম্বার এবং লাস্ট স্টেপ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের সেটা হলো ক্রিয়েট এ রিমেডিয়েশন অ্যান্ড মিটিগেশন প্ল্যান। ক্রিয়েট অ্যান্ড রিমেডিয়েশন অ্যান্ড মিটিগেশন প্ল্যান শুনে আপনি বুঝলেন যে এখানে একটা রিমেডিয়েশন এবং মিটিগেশন প্ল্যান তৈরি করতে হবে। এবং এখানে আপনার একটা কাজ করতে হতে পারে আপনার আইটি টিমের সাথে কাজ করতে হবে এবং তাদের প্যাচ গুলো বলতে হবে কোন বিষয়গুলো প্যাচ করতে হবে, ফিক্স করতে হবে মিসকনফিগারেশন গুলোকে এবং ডিফেন্স গুলোকে ইমপ্রুভ করতে হবে। ইভেন আমাদের পেনটেস্টারের এটা কাজ না। এটা হলো যারা ব্লু টিম আছে তারা এগুলো করতে পারবে। আপনি জাস্ট একটা রিপোর্ট তৈরি করে দেবেন। আমি রিপোর্টটা ক্লাসের এই ক্লাসটা আপলোড দেওয়ার সাথে, সাথে দিয়ে দেবো। আপনি পেয়ে যাবেন এটা। রিপোর্টটা কেমন হয় দেখে বুঝবেন যে ওর ভিতরে কি থাকতে পারে। ওকে। এখন আমি যে বিষয়গুলো বললাম একটু কনফিউজিং মনে হতে পারে, অনেকগুলো স্টেপ আছে এখানে। সেগুলোকে আমি একটু শর্ট ফর্মে এখানে বলছি স্টেপ এবং গোল। আইডেন্টিফাই অ্যাসেট ১ম স্টেপ, নো হোয়াট টু প্রটেক্ট। আমাদের কি প্রোটেক্ট করতে হবে এটা হলো অ্যাসেট এর জন্য। আবার কি টেস্ট করতে হবে এটার জন্যও কিন্তু, ঠিক আছে? তো ১ম স্টেপ হলো আইডেন্টিফাই অ্যাসেট, ৩ নম্বর হলো সেট পলিসি, কি ধরনের আমরা স্ক্যান রুলস গুলো রাখবো সেটা। ৩য় নাম্বার স্টেপ হলো চুজ স্ক্যান টাইপ। ওকে। ৪ নাম্বার হলো কনফিগার স্ক্যান, ৫ নাম্বার রান স্ক্যান, অ্যাক্সেস রিস্কস, এখানে হলো অ্যানালাইজ রিজাল্টস এবং ফিক্স ইস্যু। তো এইটুকু। এটা পরে আপনি বুঝতে পারবেন।
এখন একটা আছে যেটা হলো অথেন্টিকেটেড স্ক্যান আর একটা হলো আনঅথেন্টিকেটেড স্ক্যান। অথেন্টিকেটেড স্ক্যান মানে কি? অথেন্টিকেটেড মানে কি? কোনো কিছু ক্রেডেনশিয়াল দেয়া আছে। তো যখন অ্যাজিউম ব্রিজ টেস্ট হয় বা অ্যাজিউম ব্রিজ আপনি এখানে এটাও চিন্তা করতে পারেন এভাবে যে অ্যাজিউম ব্রিজের মতোই যে আপনার ক্রেডেনশিয়াল দেয়া আছে কোনো একটা সার্ভারের ভিতরে আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে চাচ্ছেন এবং ওইটা সার্ভারের আইপি অ্যাড্রেস এবং কিছু ডিটেইলস আপনাকে দিয়ে দিল। আপনি ওই নির্দিষ্ট সার্ভারে যে অ্যাক্সেস করতে পারবে সে কোন কাজগুলো করতে পারবে বা ওর ভিতরে ওইগুলো নিয়ে ওর ভিতরে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এইটা দেখার জন্য যে টেস্টটা করা হয় বা যেটার ক্রেডেনশিয়াল সহ আমরা যে কাজটা করি স্ক্যানের ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে ওইটাকে বলা হয় অথেন্টিকেটেড। ঠিক আছে? অ্যান্ড যেটা আনঅথেন্টিকেটেড ওইটা হলো কোনো ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে না। নরমাল একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে বা নির্দিষ্ট কোনো হোস্টেড ডোমেইন দেওয়া থাকবে। অ্যান্ড ওইটার উপরে যখন আমরা কোনো নির্দিষ্ট টুলস এর থ্রুতে আমরা করা ট্রাই করবো অ্যাজ এ এক্সটার্নাল অ্যাটাকার, তখন আমরা ওইটাকে বলছি আনঅথেন্টিকেটেড স্ক্যান। ঠিক আছে? এটা অনেকটা অ্যাক্টিভ প্যাসিভ এর মতো। আমরা একটা হলো নরমালি ভিতরে ঢুকে যেটা অথেন্টিকেট সেটা হলো ভিতরে ঢুকে আমরা কাজ করবো আর একটা হলো বাইরে থেকে আমরা ট্রাই করবো ভিতরে ঢোকার জন্য। ঠিক আছে? বা ভিতরে ঢোকা বলে বিষয় না, স্ক্যানিং এর ভিতরে আপনি যে কাজটা করবেন, যেমন এখানে আনঅথেন্টিকেটেড স্ক্যানের ভিতরে এখানে বলা হয়েছে যে স্ক্যানিং এ পাবলিক ফেসিং ওয়েবসাইট ফর ভালনারেবিলিটিস। তো আমরা যখন পাবলিক ফেসিং ওয়েবসাইট গুলো চেক করবো আউটসাইড মানে কোনো ক্রেডেনশিয়াল বাদে তখন এটাকে আমরা এক্সটার্নাল। তার মানে আমরা লিখতে পারি যে এটা হলো ইন্টারনাল, এটা হলো ইন্টারনাল আর এটা হলো এক্সটার্নাল। ঠিক আছে? এটা হলো এক্সটার্নাল। কিছু টার্ম আমাদের বারবার এই ক্লাসের ভিতর বা এই মডিউলের ভিতরে আমরা শুনবো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মডিউলের ভিতরে। প্রথম হলো রিস্ক, থ্রেট, ভালনারেবিলিটিস। ঠিক আছে? তো আমি এখানে যদি টেকনিক্যাল টার্মে বলি তাহলে সামথিং ব্যাড দ্যাট কুড বি হ্যাপেন, এটা হলো বা দ্যাট কুড হ্যাপেন, এটা হলো রিস্ক। থ্রেট হলো সামথিং ব্যাড দ্যাট ইজ হ্যাপেনিং অ্যান্ড ভালনারেবিলিটিস মানে হলো উইকনেসেস দ্যাট কুড লিড টু এ থ্রেট। ওকে, এখন এটা আপনি কিছুই বুঝতে পারেননি হয়তোবা, আমরা এখন একটু উদাহরণ দিয়ে বলবো। রিস্ক বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো মাই ডেটা কুড গেট স্টোলেন ইফ আই এম নট কেয়ারফুল। ঠিক আছে? এটা রিস্ক। যদি আমি কেয়ারফুল না থাকি তাহলে হলো আমার এখানে ডেটা কি থাকবে না, ডেটা চুরি হয়ে যেতে পারে। এটা হলো আমাদের রিস্ক। থ্রেট কি? থ্রেট হলো একটা হ্যাকার অলরেডি আমার সিস্টেমে হ্যাক করার ট্রাই করছে বা ব্রেক করার ট্রাই করছে আমার সিস্টেমকে, এটা হলো থ্রেট। ভালনারেবিলিটি কি? ভালনারেবিলিটি হলো যে আই এম ইউজিং উইক পাসওয়ার্ড, এটা একটা ভালনারেবিলিটি। আমি একটা উইক পাসওয়ার্ড ব্যবহার করছি, এটা হলো ভালনারেবিলিটি। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারলেন যে আমার ডাটা চুরি হয়ে যেতে পারে আমি কেয়ারফুল না হলে, এটা হলো রিস্ক। ভবিষ্যতে হতে পারে। থ্রেট কি? একটা অ্যাটাকার অলরেডি ট্রাই করছে, অলরেডি সে আমার সিস্টেম ব্রেক করার ট্রাই করছে, এটা হলো থ্রেট। ভালনারেবিলিটি হলো আমি উইক পাসওয়ার্ড ইউজ করছি, আমি 1 2 3 4 5 6 ইউজ করছি, এটা একটা ভালনারেবিলিটি। ঠিক আছে? কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম, এটা হলো সিভিএসএস যেটাকে বলা হয়। সিভিএসএস হলো একটা ক্যালকুলেটরের সাথে আমরা তুলনা করতে পারি, যেটা হলো একটা ক্যালকুলেটিং সিস্টেম ভালনারেবিলিটির জন্য। এবং এটা অবশ্যই একটা ভালো ক্যালকুলেটর যেটা দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে সিকিউরিটি ইস্যুটা আছে ওইটার একটা পয়েন্ট দিতে পারি বা ওইটা একটা মার্ক করতে পারি। যেমন আমরা 1 to 5 স্টার দিন রেটিং, যেমন আপনি যদি কোর্সে একটা রেটিং দেন তাহলে আপনি নিশ্চয়ই ইয়া করবেন, আপনি একটা একটা রেটিং দিবেন। আপনার এটা যদি ভালো লাগে তাহলে আপনি 4 পয়েন্টের উপর দিবেন বা আপনার যদি ভালো লাগে 1 স্টার দিবেন, 2 স্টার, ঠিক এরকম। বাট এটা 5 স্টার না, এটা 10 পর্যন্ত 1 থেকে 10 এর ভিতরে সিবিএসসি স্কোরটা হয়। যেমন অনেকগুলো ভালনারেবিলিটি আছে, যেমন আপনি মাঝে মাঝে এনম্যাপ দিয়ে স্ক্যান করলেও দেখবেন যে কিছু সেভারিটি স্কোর এখানে দেখায়। ঠিক আছে? যদিও আপনি কখনো হয়তোবা দেখেননি এটা, বাট এটা দেখায়। এখন এটার পরে আমরা একটু পরবর্তী স্টেপে যাই, পরবর্তী ফেজে। তো আমরা যে স্কোরিং সিস্টেমটা ব্যবহার করি ওইটার নাম কি? ওইটার নাম হলো সিভিএসএস। তো আমি যদি এটা নরমাল কপি করি এবং আমি এটা সার্চ দেব, নিচে আসতে হবে একটু, ভালনারেবিলিটি ম্যাট্রিক্স এটা ভিতরে দিতে হবে। ঠিক আছে? বা আপনি এখানে আরো সার্চ দিতে পারেন সিভিএসএস ক্যালকুলেটর, এটা লিখতে হবে। আপনি যদি এটা লিখেন তাহলে প্রথম দ্বিতীয়টা আসবে, এটা হলো ক্যালকুলেটর ভার্সন 3 আসছে এখন। আপনি যদি এটা পরেও ভিডিও দেখে থাকেন তাহলে ভার্সন 4 5 আরো পরবর্তীতে আসতে পারে, বাট আমি এখন 3 তে আছি। তো এখানে যে বিষয়টা আছে কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম ক্যালকুলেটর, আমি যদি নিচে যাই, টোটাল 3টা ফেজে এটাকে ভাগ করা হয়েছে, মানে 3টা বিষয়ের উপরে ডিপেন্ড করে এই স্কোরিং সিস্টেমটা এখানে আসবে। এই যে বেস স্কোর, টেম্পোরাল, এনভায়রনমেন্টাল এবং ওভারঅল। তো এইটা যদি আমরা একটু নিচে দেখি, কিছু শর্ট ফর্ম এখানে ইউজ করা হচ্ছে। এভি, এভি মানে কি? অ্যাটাক ভেক্টর। ঠিক আছে? এসি বলতে কি বোঝায়? এসি বলতে বোঝায় অ্যাটাক কমপ্লেক্সিটি। প্রিভিলেজ রিকোয়ার্ড মানে হলো পিআর। ইউজার ইন্টারেকশন ইউআই। তো আমি এই কয়টা এখন একটু বোঝানোর ট্রাই করি কোনটার মানে কি। নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক লেখা আছে এবং অ্যাটাক ভেক্টর। নেটওয়ার্ক অ্যাটাক ভেক্টর এন মানে হলো নেটওয়ার্ক অ্যাটাক ভেক্টর এখানে নাই। ঠিক আছে?
নো বলতে এটা বোঝানো হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট অ্যাটাক, এখানে প্রত্যেকটা যদি আপনি এখানে না বোঝেন, আপনি নরমালি এটা ক্লিক করলে এটা একটা হোভার হবে, দেখবেন যেখানে লেখা আছে যে vulnerability exploitable with local address, local access means that the vulnerable component is not bound to the header of stack। তো প্রত্যেকটার সাথে লেখা আছে পজিটিভ, নেগেটিভ, লো, এগুলো এখানে এই শর্ট ফর্ম গুলো ইউজ করা হয়। ইভেন এগেন আপনি যদি এটা ভুলে যান কখনো, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি এটাকে নরমালি কপি করবেন। আমাদের স্কোরিং যে সিস্টেম বা এই যে এখানে শর্ট ফর্ম গুলো, এগুলো মাঝে মাঝে দেখে বুঝতে হবে যে কোনটা আসলে কি বলে। তো এখানে তিনটা আছে, একটা হলো বেজ স্কোর ম্যাট্রিক্স, টেম্পোরাল স্কোর ম্যাট্রিক্স, এখানে আছে এনভায়রনমেন্টাল স্কোর ম্যাট্রিক্স এন্ড বাকি এইগুলো, ঠিক আছে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা একটু দেখার ট্রাই করি এখানে কোনটার মানে কি, তারপর আমরা এখানে যাব। তো প্রথম এখানে বেজ স্কোর ম্যাট্রিক্স, এখানে একটা আসলে এক্সপ্লয়টেবিলিটি ম্যাট্রিক্স মানে অ্যাটাক ভেক্টর, এবং আরেকটা আছে স্কোপ বা ইম্প্যাক্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। কনফিডেন্সিয়ালিটি, ইম্প্যাক্ট, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এখন এখানে একটা বোঝার বিষয় হলো যে আপনি যদি আগে থেকে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি সম্পর্কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা ক্লাস দেখতে হবে, যেটার ভিতরে আমরা অলরেডি জানছি যে এই তিনটা আসলে কি। এটা ইউটিউব চ্যানেলে আছে, তো আমি ওই ক্লাসটা দিয়ে দেবো আপনার, আপনি দেখে ইজিলি বুঝতে পারবেন যে জিনিসটা কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া কি আছে এখানে, টেম্পোরাল স্কোর ম্যাট্রিক্স আছে, এবং লাস্ট অফ অল এখানে আছে এনভায়রনমেন্টাল স্কোর ম্যাট্রিক্স। তো সিবিএসএস বেস মেট্রিক গ্রুপ আমরা যদি দেখি, এখানে প্রথম যেটা আছে এটা হলো, এটা বলতে কি বোঝায়, মানে বেস স্কোর ম্যাট্রিক্স হেল্পস মেজর হাউ সিরিয়াস এ সিকিউরিটি ভালনারেবিলিটিস, কতটুকু সিরিয়াস, এইটা বোঝার জন্য আমাদের বেস স্কোর ম্যাট্রিক্স ইউজ করা হয়। তাছাড়া আমি তো বললাম যে এখানে এভিএন বলতে বোঝানো হচ্ছে যে অ্যাটাক ভেক্টর, এখানে নো বোঝাচ্ছে নেটওয়ার্কের জন্য, এখানে অ্যাডজেসেন্ট, লোকাল, ফিজিক্যাল, মানে কি ধরনের অ্যাটাক, এটা অ্যাটাক ভেক্টর বোঝানো হচ্ছে। নেটওয়ার্ক কমপ্লেক্সিটি লো, হাই, যে কোনো একটা আপনি দেবেন। প্রিভিলেজ রিকোয়ার্ড, ওই যে বললাম যে আপনার কোনো প্রিভিলেজ লাগবে কিনা, নাকি কোনো প্রিভিলেজ বাদে আপনি ভালনারেবিলিটি পাচ্ছেন। ইউজার ইন্টারাকশন, মানে ইউজার ইন্টারাকশন মানে কি, মনে করেন যে কিছু ভালনারেবিলিটি ছিল, সিএস প্র্যাকটিক্যাল কোর্স আমরা দেখছিলাম যে সিএসআরএ ওইখানে ক্লিক করতে হয়, ঠিক আছে, মানে ক্লিক করলে কাজটা হয়। তো এখানে ইউজার ইন্টারাকশন আছে কিন্তু, বাট কিছু ভালনারেবিলিটি আছে যার ভিতরে ইউজার ইন্টারাকশন নাই, তখন এখানে নান বা ইউআই এন দিতে হবে, এন্ড এখানে ইউআই আর মানে রিকোয়ার্ড। তো এখানে তারপর স্কোপ, স্কোপ আছে, স্কোপ চেঞ্জ হচ্ছে কিনা বা এটা আনচেঞ্জড অবস্থায় থাকছে, এটা। এখন আসি এটা কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, ঠিক আছে। মানে আমি কিন্তু প্রথমটা বেজ ম্যাট্রিক্স এর ভিতরে আছি, তো ইম্প্যাক্টের ভিতরে নান, লো, হাই, কি ধরনের ইম্প্যাক্ট পড়বে কনফিডেন্সিয়ালিটির জন্য। তারপর হলো আপনার এখানে ইন্টিগ্রিটির ইম্প্যাক্ট কেমন আসবে, অ্যাভেলেবিলিটি ইম্প্যাক্ট কেমন আসবে, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। এখন এটা আমি অলরেডি বলছি, এখানে আছে দুইটাই বলা হয়েছে। এরপর হলো টেম্পোরাল স্কোর ম্যাট্রিক্স, এটা বলতে বোঝায় যে হাউ কারেন্ট অ্যান্ড আর্জেন্ট এ ভালনারেবিলিটিস, একটা ভালনারেবিলিটি কতটুকু আর্জেন্ট এবং কতটুকু কারেন্ট, এটা সেটা বোঝার জন্য আমরা হলো টেম্পোরাল স্কোর ম্যাট্রিক্স, এই ফেজটা এখানে ইউজ হয়। এবং এখানে দেখেন লেখা আছে এক্সপ্লয়েট কোড ম্যাচুরিটি, ওই যে কোড ম্যাচুরিটি আমাদের যেমন সিকিউরিটি ম্যাচুরিটি ছিল, তাকে একইভাবে নট ডিফাইন্ড, বা এখানে যদি আনপ্রুভেন থাকতে পারে, এখানে প্রুফ অফ কনসেপ্ট কোড থাকতে পারে, যেটা দিয়ে আমরা এখানে এক্সপ্লয়েট করতে পারবো, এক্সপ্লয়েট কোডের জন্য আর কি, ঠিক আছে। আবার এমন হতে পারে যে হাই, মানে এটা সব জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে। এছাড়া রেমিডিয়েশন লেভেল যেটা, সেটা হলো যে নট ডিফাইন, আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করা যায় এগুলো আর কি, টেম্পোরারি, ওয়ার্ক অ্যারাউন্ড, আনঅ্যাভেলেবল, এক্সেট্রা। এখানে রিপোর্ট কনফিডেন্স যেটা, সেটা হলো যে আপনি নোন, আননোন, রিজনেবল, কনফার্ম, যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনি কি বের করছেন এবং ওইটার কোনো প্যাচ বের হয়েছে কিনা সেগুলো, ঠিক আছে। এগুলো আরো ডিটেলস এখানে বলা হয়েছে কোনটার মানে কি। অফিসিয়াল ফিক্স মানে বলতে আচ্ছা, এক্সপ্লয়েট কোড মেসিউরিটি এখানে তিনটা ছিল, হাই, প্রুফ অফ কনসেপ্ট, কোনটার মানে কি এখানে বলা হয়েছে, আপনি একটু এটা দেখে নেবেন, ঠিক আছে। ভিডিও পজ করুন, রিপোর্ট কনফিডেন্সের জন্য প্রত্যেকটা ভিডিও পজ করে আপনি দেখতে বুঝবেন যে কনফার্ম বলতে কি বোঝানো হচ্ছে, রিজনেবল বলতে কি বোঝানো হচ্ছে, নট ডিফাইন বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমরা এখন এখানে ছিলাম, আমরা এখানে ফিরে যাবো আবারও, আমরা একটু একটা ক্যালকুলেট করবো উল্টাপাল্টা, ঠিক আছে। মনে করেন যে আমাদের এখানে আমরা সিলেক্ট করছি নরমালি, মনে করেন যে হাই, লো, এগুলো যখন আপনি করবেন রিয়েল ওয়ার্ল্ডে তখন আলাদা, বাট এখন তো আমাদের কাছে কোনো কিছু নাই। আমরা মনে করেন যে মনের মতো সিলেক্ট করছি, আমি নরমালি দ্রুত এটা সিলেক্ট করে ফেলছি, এগুলো সিলেক্ট করা আছে, এগুলো সিলেক্ট করা আছে। এন্ড আমি এতটুকু করার পরে আমি যদি এগুলো একটু সিলেক্ট করি, কনফার্ম করি, তো এনভায়রনমেন্টের এখানে হয়তো বা কিছু কিছু দেওয়া নাই, যেগুলো আমাকে দিতে হবে। আচ্ছা, নেটওয়ার্ক থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এখন দেখেন টোটাল এই যে কটা সিলেক্ট করলাম, এইটার উপরে ভিত্তি করে, যতগুলো বিষয় আমরা সিলেক্ট করছি এগুলোর উপর ভিত্তি করে একটা কি আসছে, ওভারঅল একটা স্কোর আসছে, এটা হলো 3.9। ওকে,
এখন মনে করেন যে আমি এটাকে প্রত্যেকটা হাই করে দিচ্ছি, প্রত্যেকটা হাই করে দেবো, স্কোর বাড়বে কিনা আপনি দেখবেন। স্কোর কিন্তু 6.1 হয়ে গেছে। প্রত্যেকটা যদি আমি হাই করি, মানে একেবারে ডান সাইডে যেগুলো আছে 7.5 হয়ে গেছে, হাই হাই, এটাও হাই, এটাও হাই, এটাও হাই। কিন্তু সবগুলো হাই হয় না, তারপর আমি বোঝানোর জন্য আর কি এটা আপনার দেখাচ্ছি, ঠিক আছে? এটাও হাই, এতটুকু। এটা হলো 7.5, দেখছেন? তো একইভাবে এইটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা একটা স্কোর তৈরি করতে পারি একটা কারেন্ট ভার্সনের উপরে, ঠিক আছে? যে আমরা আমাদের ওভারঅল স্কোর কত আসছে। ক্যালকুলেটর এখানে দুইটা আছে, ভার্সন 3 এবং ভার্সন 4। ভার্সন 3 তে আসছে হলো 7.3, আর ভার্সন 3.1 এ আসছে হলো 7.4। তো এইটা হলো একটা পসিবল একটা ওয়ে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা যে ভালনারেবিলিটিসটা পাইছি সেটা আসলে কি কতটুকু সেভারিটি স্কোর হতে পারে। এটার উপরে আসলে রিপোর্ট করতে হয়। এবং এখানে দেখেন প্রত্যেকটা রুলস লেখা আছে, এ বি এ, এসি এইচ, পিআর এইচ, এগুলো এগুলো কিন্তু লেখা আছে, যে এইচ বলতে হাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এই ওভারঅল একটা জাস্ট একটা ধারণা দিলাম আপনাকে যে কিভাবে আসলে কমন ভালনারেবিলিটি গুলো দেখতে হয়। এবং তাছাড়া আমরা যে কাজটা করতে পারি, আমরা এই ওয়েবসাইটের ভিতরে যাবো cv.org, আমরা কিছু সিভি এখান থেকে দেখার ট্রাই করি। মনে করেন আপনি জানেন যে এসকিউএল ইনজেকশন নামে একটা ভালনারেবিলিটি আছে এবং আপনি রিসেন্ট সিভি গুলো পড়তে চাচ্ছেন। তো আপনি এসকিউএল ইনজেকশন যদি লেখেন এখানে এবং সার্চ দেন, দেখবেন রিসেন্ট এসকিউএল ইনজেকশনের উপরে যে সিভি গুলো পাওয়া গেছে সেগুলো এখানে আসবে। যেমন এখন রিসেন্ট ইয়ারে আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন এইটা আসছে। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা ওপেন হবে এবং আমরা এখানে দেখতে পারবো যে এর ফুল ডিটেলস, ঠিক আছে? যেমন সিবি রেকর্ড ডিটেলস 2025 68 63, এটা হলো টোটাল একটা নাম্বার, ঠিক আছে? ইউনিক নাম্বার। এটা হলো 2000, এটা হলো সাল, কোন সালে এটা পাবলিশ হয়েছে এবং এটা কত নাম্বার সেটা। এখন এখানে ডেসক্রিপশন আছে ভালনারেবিলিটি ক্লাসিফাইড, মানে কি ধরনের ভালনারেবিলিটি কোথায় পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে সেটা এখানে দেখলে বুঝতে পারা যাবে। এই যে সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম এডিট ডিটেলস ডট পিএইচপি, এখানে এক্সপ্লেনেশন পাওয়া গেছে। আচ্ছা, এখন আপনার মন প্রশ্ন আসছে যে ভাই যদি ভালনারেবিলিটি এভাবে পাওয়া যায় তাহলে প্রত্যেকটা ভালনারেবিলিটি আমরা যেগুলো সার্চ করব ভবিষ্যতে সবগুলোর কি এমন নাম্বার দেওয়া হবে? না, এটা নাম্বার দেওয়া হবে না। আপনি যেগুলো স্পেসিফিক কোন একটা সিস্টেম বা প্রোডাক্টের ভিতরে পাবেন, যেমন একটা ধারণা করে নিন যে ওয়ার্ডপ্রেস নামে একটা বিষয় আছে, সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস এর ভিতরে সাপোজ আপনি একটা ভালনারেবিলিটি পাইলেন 6.5 অন বা 6.8 অন বা 7.2.0, এমন একটা কোন একটা ভার্সনের উপরে, মানে যেহেতু এটা এজ এ প্রোডাক্টের মতো, তো আপনি একটা থিম বা নির্দিষ্ট প্লাগইনের উপরে বা যে কোনো কিছু উপরে আপনি ওয়ার্ডপ্রেসের উপরে মনে করেন একটা ভালনারেবিলিটি পারেন নির্দিষ্ট ভার্সনের উপরে। এখন ওই ভার্সনের উপরে যদি আপনি স্কিল ইনজেকশন পান বা আপনি ক্রসের স্ক্রিপ্টিং পান, তো তখন ওইটা যদি আপনি প্রথম খুঁজে বের করতে পারেন নির্দিষ্ট কোনো ফাইলের ভিতরে বা নির্দিষ্ট কোনো ডাইরেক্টরির ভিতরে, তখন আপনি ওইটাকে আবেদন করতে পারবেন রেকর্ড করার জন্য, ঠিক আছে? ওইটার জন্য আলাদা জায়গা আছে, আমি এটা দেখাই ওইটা কোন জায়গায় আছে। ওকে, খেয়াল করেন এখানে একটা আমরা ওয়েবসাইটে ভিজিট আসছি cvform.myta.org। তো এইখানে আসলে আপনি যখন কোন একটা নির্দিষ্ট, এমন আমি যেটা বললাম ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি যদি পান, আপনি এর ভিতরে এসে আসলে সাবমিট করতে পারবেন আপনার রিকোয়েস্টটা, ঠিক আছে? যেমন এখানে রিপোর্ট ভালনারেবিলিটি সিভি আইডি রিকোয়েস্ট করার জন্য, যে আপনি একটা আইডি নেওয়ার জন্য আপনি একটা সিভি পাইছেন, বা সিভি পাবলিকেশনকে আপনি নোটিফাই করতে চান, আপনি কোন একটা এক্সিস্টিং কোন একটা ভালনারেবিলিটিকে আপনি আরো মানে আপডেট করতে চান। তো এই যে বিষয়গুলো এগুলো আসলে এখানে আছে, আপনি চাইলে এখানে ভ্যালিড ইমেইল দিয়ে আপনি আপনার এখানে একটা কি দরকার, এটা এখন আপনার দরকার নাই, আপনি নর্মালি যখন করবেন তখন আপনার এটা দেখাই দেওয়া হবে। বাট এইটা একটা স্টেপ যে আপনি কিভাবে সিভির জন্য রিকোয়েস্ট করবেন। ওকে, তাছাড়া আমরা আরেকটা বিষয় আমরা জানবো, যদিও আমাদের থিওরিটিক্যাল ক্লাস এখানে শেষ করার কথা ছিল। একটা প্রসেস আছে যে কিভাবে আসলে এটা আপডেট করতে হয় বা আসলে কিভাবে এটা রিপোর্ট করতে হয়, সিভি এটা কিভাবে কাজ করে, তো এটা নিয়ে আলাদা ক্লাস হবে। ওইটার পরে আমরা বাদ বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো নিব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আমরা সিভি সম্পর্কে জানলাম, সিবিএসএস সম্পর্কে জানলাম, স্কোরিং সম্পর্কে জানলাম। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে নেক্সট টপিক সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ভালনারেবিলিটি অ্যানালাইসিস ল্যাব সেটআপে আপনাকে স্বাগতম। আমরা আজকে মেটাএক্সপ্লয়েটেবল 2 এবং নেসাস কিভাবে সেটআপ করতে হয় আমাদের লিনাক্স এর ভিতরে সেটা দেখার ট্রাই করব। সো প্রথমে আমাদের আসতে হবে নেসাসের জন্য। নেসাস এখানে আপনি আসবেন, নেসাস ডাউনলোড যদি সার্চ দেন, যে ওয়েবসাইট যেটা আসবে এটার ভিতরে চলে যাবেন, ওয়েব পেজ। এন্ড এর ভিতরে আসার পরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ভার্সন। যেমন আমি এখান থেকে যেহেতু চাচ্ছি উবুন্টু, সরি, লিনাক্সে করতে, এর জন্য আমি এমডি 64 বিট এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পরে আমি ডাউনলোডে ক্লিক করলাম, এন্ড অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। আপনি এটা কালতে করতে পারবেন, এটা কালির জন্য এটা আমি বললাম আর কি। এখান থেকে ডাউনলোড করে আপনি কালিতে নিয়ে যেতে পারেন, ইভেন আপনি নর্মালি কালিতে এটা ডাউনলোড করতে পারেন। তো 76 থেকে 80 এমবি একটা ফাইল ডাউনলোড হবে। তো
ওইটা নিয়ে আপনি আসবেন কালিতে। ওকে, এটা আগে থেকে সেটআপ করা ছিল। এটা এখান থেকে আমরা বের হয়ে যাব। খেয়াল করেন। আমরা এটা কালকে নিয়ে আসলাম। এটা হচ্ছে নেসাস এর ফাইল। তো এটা নিয়ে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে টার্মিনালটা ওপেন করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে নরমালি ওপেন টার্মিনাল হেয়ার এটা করতে পারেন বা ওপেন অ্যাজ রুট, দুইটা যেকোনোটা করলে হবে। তো আমি যেহেতু রুটে অলরেডি আসছি, তো এখানে আসার পর আমি যদি এলএস দেই, আমি দেখতে পাচ্ছি যে এখানে নেসাস এটা আছে .dev, ঠিক আছে? তো প্রথমে আপনার এটা এমন থাকবে না, আপনার এখানে এটা রেড কালারে থাকবে এবং এটাকে আমাদের ডি প্যাকেজ বা এটাকে আমরা বলতে পারি যে আমরা এটাকে নরমালি এক্সট্রাক্ট করব, ঠিক আছে? এটা এক্সট্রাক্ট অবস্থায় আছে। তো আপনি যে কমান্ডটা দিবেন, আমি কমান্ডগুলো বলে দিচ্ছি, কমান্ডগুলো খেয়াল করেন। আপনি এখানে কমান্ড দিবেন, সুডো অলরেডি দেওয়া আছে, সুডো দেওয়া লাগবে না, আপনি ডিপ্যাকেজ লিখবেন, ডিপ্যাকেজ -i দিয়ে আপনার যে ফাইলটা এখানে থাকবে, যেমন নেসাসের যে ফাইলটা আছে, একইভাবে এটা আসার পর আপনি ইন্টার দিবেন। ওকে, তো ইন্টার দেওয়ার পর এটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে এন্ড এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পরে অলরেডি এটা ইনস্টলের পর্যায়ে চলে গেছে এন্ড এটা যাওয়ার পরে আমাদের আসলে ইনস্টল হয়ে যাবে, ঠিক? বা ডি প্যাকেজ -i দিয়ে আপনি যখন এটা দিয়ে দেবেন ফাইলের নাম, ওটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমাদের একটা কমান্ড দিতে হবে, systemctl। এখন আপনি যদি শুরুতে না থাকেন তখন আপনি কি দিবেন, আমি এখানে এক্সিট করি, ঠিক আছে? ওকে, তো আপনি এখানে যদি থাকেন তাহলে আপনার কমান্ডগুলো সবগুলো সুডো দিতে হবে, সুডো ডিপ্যাকেজি ডিপ্যাকেজ -i এন্ড আপনি ওই নেসাসের যে ফাইল নেমটা আছে ওটা দিয়ে দিবেন। ওকে, এটা দিলে আপনার ইনস্টল শুরু হয়ে যাবে, ইনস্টল কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে আমি কভার করে দিচ্ছি। এখন এর পরে আপনি একটা কমান্ড দিবেন, সুডো systemctl start nessus nessus d ডট সার্ভিস। ইভেন এই কমান্ডটা আমি এখন যেটা দিচ্ছি যে nessus d ডট সার্ভিস, এইটা আপনি যখন এই কমান্ডটা দিবেন তখন দেখবেন যে নিচে এটা চলে আসছে, ঠিক আছে? ওকে, তো এটা দেওয়ার পরে আপনি আবারও ইন্টার দিবেন। ইন্টার দিলে এটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পর আপনার কাজ হবে, আপনি নরমালি এখানে আইএফ কনফিগ দিয়ে আপনার আইপি অ্যাড্রেস দেখে নেবেন, ঠিক আছে? তো আইপি অ্যাড্রেস আমার এখানে দেখাচ্ছে 192.168 এন্ড 229 এটা। তো আমি এইটা ধরেন যে কপি করে নিলাম, এটা আমি কপি করে নিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিন। তো ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা নরমালি যাব একটা ব্রাউজারে। তো ব্রাউজারে এসে আমরা এখানে যদি নরমালি সার্চ দেই, তো আমি এখানে কি লিখবো, https এবং আমরা যেটা কপি করে নিয়ে আসছি ওটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে আমাদের এখানে একটা পোর্ট ওপেন করতে হবে, পোর্টটা হলো 883, ঠিক আছে? আপনার ক্ষেত্রে একই রকম হবে, আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে নরমালি। আর আমি ইন্টার দেবো। তো ইন্টার দিয়ে দেওয়ার পরে আপনার সামনে কিছু বিষয় আসবে যেগুলো আসলে আপনাকে সেট আপ করতে হবে। যেমন আমরা এখানে নরমালি যে সেট আপটা করার ট্রাই করবো সেটা হলো ফ্রিটা। ওকে, তো ফ্রিটা করতে গেলে আমাদের আগে থেকে একটা রেজিস্টার করতে হবে বা আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে নেসেসের ভিতরে। ওকে, আপনি এখানে লগ ইন আসবেন, আপনার এখানে অন্যরকম আসবে যখন আপনি ইনস্টল করতে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেট আপ করে দেবেন, ইমেইল দিয়ে দেবেন। বাট ইমেইল যেটা দিবেন, ইমেইল দেওয়ার আগে আপনাকে একটা প্রোফাইল মেক করতে হবে। যেমন আমি এখান থেকে যদি দেখাই, আমি যদি এর ভিতরে আসি, আমি যদি নরমালি টেনে বলে ক্লিক করি, এখান থেকে আপনাকে বাই ক্লিক করতে হবে বা ট্রাই ক্লিক করতে হবে, ঠিক আছে? ট্রাই ক্লিক করলেন, ট্রাই ক্লিক করলে আপনার একটু নিচে যেতে হবে, নিচে গিয়ে আপনি এখান থেকে আসে আর একটু নিচে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, ঠিক আছে? আমরা 7 দিনের জন্য এটা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনি নাম দিবেন, এখান থেকে একটা, তো বিজনেস ইমেল দিবেন যে কোনো একটা। বিজনেস ইমেল দেওয়ার পরে আপনার কাজ শেষ, আপনি একটা কি পাবেন, ঠিক আছে? লাইসেন্স কি পাবেন বা আপনার এটা অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেল এখানে। আপনি এর জন্য টেম্প মেইল ইউজ করতে পারেন, আমি প্রসেসগুলো বলছি, আপনি এটা করবেন নরমালি। টেম্প মেইলের ভিতর থেকে গিয়ে আপনি এটা নিতে পারবেন, ওই মেইলটা দিয়ে আপনার পরবর্তীতে কিন্তু অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা। ওকে, এখান থেকে মেইলটা দিবেন, এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার এখানে ডাউনলোড অপশন আসবে। আমরা যে ডাউনলোডটা করছিলাম এই পাশ থেকে, আগে যে ডাউনলোড অপশনটা আসলে ওইখানে রিডাইরেক্ট করবে, বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেল। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাক্টিভেট করার জন্য। আচ্ছা, এরপর আপনি যখন আবারও ফিরে যাবেন আমাদের ইসে, এখানে আসবেন, তখন দেখবেন যে আপনার কিছু স্টেপ আসছে। ওকে, কিছু স্টেপ কি কি আসবে এগুলো খুবই সহজ, এখানে কোনো কিছু বলার দরকার নেই। আপনি নরমালি
সবগুলো যখন পার হয়ে যাবে, যখন এটা ইন্টারফেস চলে আসবে, ইন্টারফেসটা কেমন আমি একটু দেখাই। আমাদের ইউজার নেম হলো এইটা অ্যান্ড পাসওয়ার্ড ওকে রিমেম্বার মি দিয়ে দিলাম। ইন্টারফেসটা কেমন আসবে আমি দেখাচ্ছি। এটা আসবে না, এটা হলো একেবারে লাস্ট অফ অল আসবে যখন হলো আপনার এটা ইনস্টল হয়ে যাবে, যখন সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে তখন আপনি এটা করতে পারবেন। ওকে, এবং অবশ্যই যখন সিলেক্ট করবেন ভার্সন তখন হলো এসেনশিয়াল সিলেক্ট করবেন, ঠিক আছে? এসেনশিয়াল, ঠিক আছে? আমি এটা নরমালি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আপনার এখানে আসবে, এখানে যখন আসবে ইনস্টল হওয়ার পর, মানে আপনি যখন ইনস্টল করবেন তখন দেখবেন যে এখানে এই পলিসিস অ্যান্ড প্লাগ ইন রুলস এই দুইটা নাই, মানে এই দুইটা ব্লার হয়ে আছে, বা যেটাকে বলা হয় যে একটু লাইট কালারে দেখা, মানে এখানে ক্লিক করতে পারবেন না আপনি। ইভেন আপনি এই যে ক্রিয়েট নিউ স্ক্যান, এইটাতে আপনি কি করতে পারবেন না, আপনি ক্লিক করতে পারবেন। এখানে দেখাবে যখন আপনি দুইবার ক্লিক করবেন তখন আপনার পাশ থেকে একটা নোটিফিকেশন আসবে যে এখনো পর্যন্ত আমাদের যে প্লাগ ইন গুলো সেগুলো কমপ্লিশন হয়নি, মানে সেগুলো এখনো কমপ্লিট ভাবে ইনস্টল হয়নি। যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি ফুল বিষয়গুলোকে অ্যাক্সেস করতে পারবেন। তো এই যে বিষয় যেগুলো আমি বললাম, এইটা করার পরে আর কি আপনার মেইন কাজটা হবে, আপনি তখন এইগুলোতে ক্লিক করতে পারবেন। যখন দেখবেন যে এগুলো ক্লিক হচ্ছে আপনি কিন্তু এটা অফ করে দেবেন না, ঠিক আছে? রিলোড দিতে পারেন এখান থেকে, বাট অফ করে দেওয়া যাবে না। এটা এইভাবে অন রাখতে হবে। অন রাখা অবস্থায় এটা অটোমেটিকলি আপনাকে নোটিফিকেশন দেবে এখান থেকে। দেখেন আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি, বা আমি যদি এখান থেকে মাই স্ক্যান থেকে সেটিংস এর ভিতরে যাই, নোটিফিকেশন, তো কোনটার পর কখন কি হয়েছিল সেগুলো এখান থেকে দেখাবে, ঠিক আছে? তো যখন আপনার প্লাগ ইন গুলো ডাউনলোড হবে, এখন দেখেন যে ডাউনলোডিং ডাউনলোডিং নেসাস প্লাগ ইন এগুলো দেখাচ্ছে। তো কিছু কিছু জায়গায় সাকসেস লেখা দেবে আপনার নিচে, আরো আরো আসবে। সেগুলো সব খেয়াল রেখে আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা হলো প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে, বা আপনি বারবার এখানে এসে এটা কিন্তু ওপেন রাখতে হবে, ঠিক আছে? দেখার পর আপনি এখানে ক্লিক করবেন। যখন দেখবেন যে ক্লিক হয়েছে এবং এগুলো আসছে তখনই আপনার এটা কি কমপ্লিট। তো এতটুকু কাজ এটা করতে টোটাল আপনার 2 থেকে 2.5 ঘন্টা টাইম নিবে। এখানে শুধুমাত্র পাগলের মতো বসে থাকতে হবে, কিছুই করা থাকবে না, আপনি বুঝতে পারবেন না যে ব্যাকগ্রাউন্ডে কি চলছে, বাট নর্মালি এটা ওপেন করে বসে থাকতে হবে। আপনি চাইলে এখানে চা কফি আরো খেতে পারেন, বা আপনি আরো কাজ করতে পারেন, বাট এই ট্যাবটা কিন্তু ক্লোজ করা যাবে না, ঠিক আছে? এটা এভাবে রাখতে হবে, তাহলে অটোমেটিক এটা যখন ইন্টারফেস এগুলো চলে আসবে, এই দুইটা চলে আসবে তখন বুঝবেন যে এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমরা মেটা এক্সপ্লরেটেবল 2 ডাউনলোড করব। এটা ডাউনলোড করা খুবই সহজ, আমি স্টেপ গুলো বলে দেই। আপনি নরমালি এটা ওপেন করবেন, ওপেন করে গিয়ে মেটা এক্সপ্লরেটেবল 2 সার্চ দিতে হবে আমাদের। আমি সার্চ দিচ্ছি মেটা এক্সপ্লয়েটেবল 2 ডাউনলোড, বা মেটা এক্সপ্লয়েটেবল 2 আসার পরে প্রথম যেটা আসছে বা দ্বিতীয় যেটা আসছে এটা আপনি ক্লিক করবেন, সোর্স ফোর্স। তো এটার ভিতরে আসার পরে আপনি এটা ডাউনলোড ক্লিক করবেন, এন্ড ডাউনলোড ক্লিক করার পরে আপনার একটা ফাইল ডাউনলোড হবে 1 থেকে 1.5 জিবি মতো, এন্ড ওইটার ভিতরে আপনি নর্মালি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে ফেলবেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করলে ওর ভিতরে আপনি ভিএমআর এ যেভাবে আমরা কাল লিনাক্স সেটআপ করি ভিএমআর এ, একইভাবে আপনার এখানে ডবল ক্লিক করতে হবে, তাইলে আপনি অটোমেটিক সেটআপ পেয়ে যাবেন কি মেটা এক্সপ্লয়েটেবল 2। তো এতটুকু কাজ আপনি করে রাখবেন আজকে, এতটুকুই কাজ আপনাদের। এটার পরে যদি মেটা এক্সপ্লয়েটেবল 2 থাকে, যদি আপনি ডিলিট করে না থাকেন, সিরিজ প্র্যাকটিক্যাল কোর্সের ভিতরে যদি আপনি মানে ইনস্টল করে থাকেন, তাহলে এটা করার দরকার নাই। বাট যদি আপনার না থাকে আপনার করতে হবে, এন্ড অবশ্যই নেসেস এর ভিতরে প্রোফাইল মেক করতে হবে, এবং নেসাস টুলটা আমাদের কালিতে ইনস্টল করতে হবে, ঠিক আছে? এতটুকু কাজ আপনি করবেন। আর এই ইন্টারফেস গুলো নরমাল ক্লিক করে দেখতে পারেন কোনটা কিভাবে কাজ করে, বাট এগুলো এখন আপাতত বোঝার দরকার নেই, আমরা ডিটেইলসে খুব সুন্দরভাবে এগুলো জানার ট্রাই করব। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে নেসাস এবং জিভিএম ডাউনলোড করতে হয়, বা গ্রিনবর্ন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যে টুল ডাউনলোড করতে হয়। আজকের ক্লাস থেকে আমরা শুরু করছি নেসাস ফর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এটা হলো কিভাবে নেসাসকে ব্যবহার করতে হয় আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের ভিতরে, এটা আমরা দেখবো। আমরা অলরেডি জানছি যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা করতে হয় কখন, যখন হলো আমাদের পেন টেস্টিং শুরু করার আগে, ঠিক আছে? মানে এটা পেন টেস্টিং একটা অংশ হিসেবে আমরা ধরতে পারি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আজকে আমরা এমন কিছু জানবো নেসাস টুল সম্পর্কে যা আগে আপনি জানতেন না, ঠিক আছে? আমরা এমন কিছু টিপস এন্ড ট্রিক্স জানবো যেগুলো রিয়েল পেন টেস্টার ছাড়া কেউই জানে না নেসাস টুল সম্পর্কে। ওকে, সবাই বেসিক স্ক্যান গুলো করতে পারে, মেথোডোলজি আছে, কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আমরা আজকে শেয়ার করব। ওকে, তো আমি যাচ্ছি, যদি আপনি আগে নেসাস ইউজ করে থাকেন তারপরেও এমন কিছু জানতে পারবেন যে আপনি আগে জানতেন না। এই জন্য ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং নোট করবেন। আমি যেগুলো করবো প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা সেকশন আপনি পজ করে করে একই কাজ আমার সাথে করবেন প্রথমবার যখন ভিডিও দেখবেন তখন। আর যখন এই ভিডিও দেখা হয়ে যাবে ভিডিও অফ করে রেখে আপনি আবারও একই কাজ 2বার করার ট্রাই করবেন। আমরা অলরেডি মেটা এক্সপ্লয়েটেবল 2 সেটআপ করছি, এবং মেটা এক্সপ্লয়েটেবল 2 সেটআপ করার পরে আমাদের
ল্যাব সেটআপ শেষ। যদিও আপনার এটা মনে হচ্ছে, তারপরেও আপনি যদি মেটা এক্সপ্লয়েটেবল 2 সেটআপ করতে না চান, তাইলে আপনাকে কি করতে হবে? তাইলে আপনাকে ট্রাইহ্যাকমের ভিতর থেকে নেসাস নামে একটা রুম আছে। আমি এটা একটু দেখাই। নেসাস নামে একটা রুম আছে ট্রাইহ্যাকমেতে। খেয়াল করেন এখানে আমরা যদি লার্ন এর ভিতরে যাই, লার্ন থেকে আমাদের সার্চ করতে হবে। তো আমি সার্চ করব NESSUS, ঠিক আছে? নেসাস সার্চ করব। নেসাস সার্চ করলে আপনি একটা ফ্রি রুম পাবেন। এই রুমটা সলভ করতে হবে আপনাকে, ঠিক আছে? তো আমি আপনাকে যেটা বলবো, আজকে হোমওয়ার্কটা আগে থেকে দিয়ে দিই ক্লাস শুরু করার আগে। এই রুমটা সলভ করতে হবে। তো এখানে মোটামুটি সবকিছু আছে। আপনি এখান থেকে প্রথমত করে নেবেন। এখান থেকে ল্যাবটা অন করে দিবেন। এই ল্যাবটা দিয়েও কিন্তু আপনি নেসেসের বেসিক যে স্ক্যানগুলো আছে যেগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। তবে আমি আপনাকে প্রিফার করব বা রেফার করব কি করতে, আপনাকে অবশ্যই মেটা এক্সপ্লয়েটেবল 2 ডাউনলোড করে রাখবেন। এন্ড যেহেতু আপনি অলরেডি আমাদের সিএস প্র্যাকটিক্যাল কোর্স করছেন, তো আপনার অবশ্যই মেটা এক্সপ্লয়েটেবল 2 থাকা উচিত। ওকে? এখানে আপনি এমন একটা বিষয় জানতে পারবেন, যেটা হলো যে আপনি মেটা এক্সপ্লয়েটেবল 2 যখন ম্যানুয়ালি আপনি এক্সপ্লয়েট করছিলেন বা অন্যান্য টুলস দিয়ে, একইভাবে আমরা নেসাস দিয়েও কিন্তু মেটা এক্সপ্লয়েটেবল 2 এর অনেকগুলো ভালনারেবিলিটি বের করতে পারি এন্ড সেগুলো ম্যানুয়ালি পেন্টেস্ট করতে পারি, ঠিক আছে? সো এটাকে আমরা অ্যাজ এ নেটওয়ার্ক চিন্তা করতে পারি, একটা ডিভাইস, একটা হোস্ট চিন্তা করতে পারি। ফুল নেটওয়ার্কের ভিতরে মেটা এক্সপ্লয়েটেবল 2 কে আমরা ওইটার উপরে আসলে আজকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার ট্রাই করব, ঠিক আছে? কর্পোরেট লেভেলে অনেকগুলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের থাকে, ওই যে হোস্ট থাকে। তো নেসাস যেটা আমাদের এসেনশিয়ালের ভিতরে আমাদের লিমিটেশন হলো 16টা আইপি অ্যাড্রেস আমরা স্ক্যান করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ওইটা গেল বেসিক কথাবার্তা। এখন আমি রিয়েল আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা সম্পর্কে আসি। নেসেসের ভিতরে 2 ধরনের স্ক্যান করা যায়। প্রথম স্ক্যানের নাম হলো অথেন্টিকেটেড স্ক্যান, দ্বিতীয়টা হলো আনঅথেন্টিকেটেড স্ক্যান। অথেন্টিকেটেড স্ক্যানটা হলো, সাপোজ আপনার কাছে ক্রেডেনশিয়াল আছে, আপনি ভ্যালিড ক্রেডেনশিয়াল আপনাকে দিয়ে দিয়েছে অলরেডি যখন আপনি কন্ট্রাক্ট করছিলেন পেন টেস্টিং এর। তারা চায় যে আরো ইন ডেপথ, আরো কমপ্লেক্স ভালনারেবিলিটি গুলো যেন অর্গানাইজেশনের ভিতরে যে হোস্ট গুলো আছে তার ভিতরে আপনি এন্টার করে আপনার টুলস বা আপনি যেন নিজে এগুলো পেনিট্রেট করতে পারেন বা আপনি এগুলো টেস্ট করতে পারেন। তো তখন আপনাকে ক্রেডেনশিয়াল দিয়ে দেওয়া হবে, তখন আপনি এটা অথেন্টিকেটেড টেস্টিং করতে পারবেন। সেটা হতে পারে এসএসএইচ কি, হতে পারে এসএমবি এর কোনো পাসওয়ার্ড, ইউজার নেম, হতে পারে এখানে হলো আপনার কোনো একটা সার্টিফিকেটের ভ্যালিড অ্যাক্সেস দিয়ে দিল, কেউ আপনাকে ওপেন ভিপিএন এর অ্যাক্সেস দিয়ে দিল। তো যেটাই হোক না কেন, ভিপিএন কি হোক, যেটাই হোক না কেন, অথেন্টিকেটেড স্ক্যান যখন হবে তখন হলো এখানে ক্রেডেনশিয়াল থাকবে। আর আনঅথেন্টিকেটেড স্ক্যান বলতে বোঝায় যে একেবারে ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ, আপনি এখানে কোনো কিছু পাবেন না। আপনি নরমালি রিকগনিসেন্স, ইনফরমেশন গ্যাদারিং করে যা কিছু পাবেন সেগুলো দিয়ে আপনি টেস্ট করা ট্রাই করবেন, ঠিক আছে? তো এখানে 2 ধরনের স্ক্যান এখানে করা যায়। তো আমরা এগুলো সব জানবো। তবে আমাদের যে মেইন টুল, এই টুলের ভিতরে অনেকগুলো স্ক্যান আছে, ঠিক আছে? ডিসকভারি স্ক্যান সেকশনে টোটাল আমরা হোস্ট ডিসকভারি করতে পারি এবং পিং অনলি ডিসকভারি করতে পারি। হোস্ট ডিসকভারি বলতে আপনি অলরেডি জানেন, কারণ আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আছি। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে আমরা হোস্ট ডিসকভারি বলতে বোঝায় যে কতগুলো লাইভ হোস্ট ওখানে ওপেন আছে এবং তার কোন কোন পোর্ট গুলো ওপেন আছে, কিন্তু এখানে কোনো ধরনের ভালনারেবিলিটি চেক হবে না, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার হলো পিং অনলি ডিসকভারি। আপনার এখন মনে হতে পারে যে ভাই আপনি কি বলছেন, কিছু বোঝা যাচ্ছে না। আপনি একটু পরে বুঝতে পারবেন যখন আমরা ভিজুয়ালাইজ করবো, যখন আমরা রিয়েল টুলটা দেখবো। আর আপনি যদি আগে থেকে টুলটা ইনস্টল করে রাখেন, তাহলে অবশ্যই আপনি দেখছেন যে পিং এন্ড হোস্ট ডিসকভার আছে, ঠিক আছে? পিং অনলি বোঝায় শুধুমাত্র আমরা আইসিএমপি বা পিং রিকোয়েস্ট পাঠাবো এবং দেখবো যে কোন কোন হোস্ট গুলো লাইভ আছে। এখানে পোর্ট গুলো দেখবে না, শুধুমাত্র হোস্টটা লাইভ আছে কিনা দেখবে। বাট হোস্ট ডিসকভারের ভিতরে আমরা পোর্ট ও বেসিক পোর্ট গুলো ডিসকভার করার ট্রাই করে টুল। এছাড়া এখানে অনেকগুলো স্ক্যান টাইপ আছে, যেমন বেসিক নেটওয়ার্ক স্ক্যান, এখানে ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন আছে, অ্যাডভান্স স্ক্যান আছে, অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান আছে, ম্যালওয়্যার স্ক্যান আছে, এছাড়া এক্সেট্রা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট এখান থেকে করা যায়, ঠিক আছে? আর নতুন যেটা আসছে রিসেন্টলি সেটা হলো যে ফাইন্ড এআই, মানে এআই রিলেটেড, মানে এলএম রিলেটেড যে ভালনারেবিলিটি স্ক্যানার, সেটা এখানে অ্যাড করা হয়েছে, যেন আমরা এলএলএম যেগুলো ব্যবহার করা হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই মডেলগুলোকে যেন আমরা এখান থেকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারি। ওকে, আজকের ক্লাসে বেসিক শুধুমাত্র আমরা এই 5টা বিষয় শিখবো: বেসিক নেটওয়ার্ক স্ক্যান, ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন, অ্যাডভান্স স্ক্যান, ডাইনামিক স্ক্যান এন্ড ম্যালওয়্যার স্ক্যান। এই সবগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখবো। এন্ড এই জন্য যা কিছু করা লাগে সবকিছু আমরা এখন শুরু করছি, ঠিক আছে? তার আগে আমাদের একটু জানতে হবে যে বেসিক স্ক্যান, ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন, অ্যাডভান্স স্ক্যান এগুলো আসলে কি। বেসিক স্ক্যান বলতে বোঝায় যে আমরা ফুল সিস্টেমকে বা একটা সিস্টেমকে আমরা ফুল ভালনারেবিলিটি স্ক্যান করার ট্রাই করব। ওর ভিতরে আমাদের যা কিছু করা লাগে, যেমন স্ক্যান করা, হোস্ট ডিফল্ট সেটিং এর থ্রুতে আমরা হোস্ট ডিসকভার করব, স্ক্যান করব এবং কিছু ভালনারেবিলিটি আমাদের সামনে আসবে। এটা হলো বেসিক স্ক্যান। দ্বিতীয় নম্বর ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন। মনে করুন যে আপনি এক্স ওয়াই অর্গানাইজেশন থেকে আপনি একটা ক্রেডেনশিয়াল পাইলেন, বা আপনি তাকে বললেন যে
পেন টেস্ট করবেন বা তারা আপনাকে বলল, আপনি কন্ট্রাক্ট করলেন যে পেন টেস্টিং করবেন বা ভালনেরাবিলিটি অ্যাসেসমেন্ট করবেন। তো সেই টাইমে আপনাকে যদি কোনো ক্রেডেনশিয়াল তারা দেয়, এসএসএইচ কি দিতে পারে কিংবা ওপেন ভিপিএন এর কানেকশনের কোনো পাসওয়ার্ড ইউজার নেম দিতে পারে, ঠিক আছে? ওপেন ওভিপিএন ফাইল দিতে পারে। সো যেটাই হোক না কেন, আপনি যদি ক্রেডেনশিয়াল পান, সেই ক্রেডেনশিয়াল গুলো আপনার এখানে কি করতে হয়? এখানে হলো ভ্যালিডেট করতে হয়। তো ভ্যালিডেট করার একটা অপশন আছে যেটার নাম হলো ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন। আমরা এটাও দেখব। ইভেন অ্যাডভান্স স্ক্যানের ভিতরে আমরা ফুল কাস্টমাইজেশন করতে পারবো। আমরা মাল্টিপল প্লাগইন গুলো ইউজ করতে পারবো। পোর্টস, ক্রেডেনশিয়াল সবকিছু আমরা আলাদা আলাদা করে সেটআপ করতে পারবো। ইভেন আমরা পলিসি এখান থেকে সেটআপ করতে পারবো। ওকে? অ্যান্ড এটার জন্য আমাদের প্রফেশনাল নেওয়ার কোনো দরকার নাই। আমরা এখান থেকেও ইজিলি করতে পারবো এসেনশিয়াল দিয়ে। এরপর অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান। অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান মেইনলি ব্যবহার করা হয় যখন আমরা প্রিভিয়াস কোনো রেজাল্টের উপরে অ্যাডভান্স লেভেলে স্ক্যানগুলো করতে চাই। ঠিক আছে? এছাড়া আমরা যদি আরো কাস্টমাইজেশন চাই, যেখানে গিয়ে আমরা নতুন ধরনের ক্রেডেনশিয়াল এখানে টেস্ট করতে পারবো এবং এমন একটা অর্গানাইজেশন যার ভিতরে শুধুমাত্র অন প্রিমিসেস লেভেলের জিনিসপত্র নাই। সেখানে মনে করেন যে তারা AWS এর ভিতরে অ্যাকাউন্ট আছে। মানে যদি এটা আ অন প্রেম থেকে ক্লাউড বেসড হয় সেক্ষেত্রে বিভিন্ন ক্রেডেনশিয়াল সেখানেও যেতে পারে। তো এটা অনেকটা একটু অ্যাডভান্স লেভেল ডাইনামিক স্ক্যান যেটা সেটা হলো ইন্টেলিজেন্ট। ঠিক আছে? মানে আপনার শুধুমাত্র যে বেসিক হোস্ট গুলো দেখবে এমন না। ওই হোস্ট গুলো যদি অন্য জায়গায় আলাদা করে দেওয়া থাকে বা ওইটা যদি অন্য জায়গায় তাদের ক্রেডেনশিয়াল গুলো থাকে বা ইনফরমেশন থাকে সেগুলোকেও টেস্টিং করার যে বিষয় বা অ্যাসেসমেন্ট করার যে বিষয় সেটাকে আমরা বলছি অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান। মোট কথা হলো যে আপনার যদি অন প্রেমিসেস হয় ওইটার সাথে যদি আপনার ক্লাউড বেসড কোনো কিছু বিষয় থাকে বা রিসোর্স থাকে সেগুলোও পেন টেস্টিং বা এখান থেকে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবো। ঠিক আছে? এটা হলো অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান। এবার ম্যালওয়্যার স্ক্যান। মনে করুন যে আপনার যে উইন্ডোজ বা ইউনিক্স সিস্টেম ওর ভিতরে অলরেডি ম্যালওয়্যার ইনফেক্টেড ওইটা। বাট আপনি জানেন না। তো আপনি যদি চান যে আপনার উইন্ডোজের পাসওয়ার্ড এন্ড ইউজার নেম নেসাসকে দিবেন, তো এখান থেকে আপনি ইজিলি কি করতে পারবেন? আপনার কম্পিউটারের ভিতরে ম্যালওয়্যার ইনফেক্টেড কিনা এটা আপনি চেক করতে পারবেন। এটা কিন্তু অ্যান্টিভাইরাস থেকে অন্যভাবে চেক করে। অ্যান্টিভাইরাস না, অ্যান্টিভাইরাস যদি ডিটেক্ট নাও করতে পারে, এটা কিন্তু ডিটেক্ট করতে পারবে বেসিক লেভেলে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আছে হলো নেসাস 10.8.0 এটা হলো এজেন্ট রিসেট। আ এটা নিয়ে এখন জানার দরকার নেই, একটু পরে জানবো আমরা। এছাড়া মোবাইল স্ক্যান আছে। মোবাইল স্ক্যান এটা আপগ্রেড করতে হবে প্রিমিয়াম লাইসেন্স। মোবাইল ডিভাইস স্ক্যান বলতে বোঝায় যে আমরা এখানে মোবাইল ডিভাইস গুলো চেক করব। আমরা এখানে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট যতগুলো মোবাইল কানেক্টেড আছে মাইক্রোসফট এক্সচেঞ্জ এর সাথে বা এমডিএম এর সাথে ওগুলো আমরা টেস্ট করা ট্রাই করব বা আমরা অ্যাসেসমেন্ট করা ট্রাই করব। ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট আমরা এছাড়া নেসাস দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করতে পারি। এছাড়া আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বা এছাড়া আমরা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারি এখান থেকে যে ভালনারেবিলিটি গুলো আছে বেসিক লেভেলের এক্সএসএস, এসকিউএল ইনজেকশন, সিমিলার ওয়েব স্ক্যানার যেমন বারসুই বা ওয়াসপ, জ্যাব যেগুলো করে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, ক্রেডেনশিয়াল প্যাস অডিট। ক্রেডেনশিয়াল প্যাস অডিট হলো আপনি মনে করেন যে লগইন ক্রেডেনশিয়াল ব্যবহার করছেন কোন একটা সিস্টেমকে অডিট করার জন্য। তো এখানে যদি কোনো ধরনের সিকিউরিটি প্যাচ হয়ে থাকে বা মিসিং থেকে থাকে কোনো সিকিউরিটি, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে? তো আমরা শুরু করছি আমরা প্র্যাকটিক্যাল সেশন। এরপরে কালিতে যাচ্ছি। আমাদের এখান থেকে মেটা এক্সপ্লয়ের টুল 2 টা ওপেন করা আছে আগে থেকে এবং আমরা কালি লিনাক্স এর ভিতরে লগইন করলাম। ঠিক আছে? আমি কিছু কাজ আগে থেকে করে রাখছি যেন আমাদের সুবিধা হয়। যেমন আমি নেসেসটা অন করে রাখছি, কিছু স্ক্যান আগে থেকে করে রাখছি। তবে আমরা অবশ্যই আমরা যে আলাদা ফোল্ডার মেক করছি এটার ভিতরে আমরা করব। যদিও আমি ইন্টারফেসে এখনো কোনো ইন্ট্রো দেইনি, আমি দেখাবো একটু পরে। নেসাস ইনস্টল করা বা স্টার্ট করা অলরেডি শিখাইছি আমি। তারপরেও প্রত্যেকবার যখন আপনি নেসাস অন করতে চাবেন তখন আপনি এই কমান্ডটা দিবেন বা আপনি কমান্ড দিবেন systemctl start আপনি এইটা দেন, সেক্ষেত্রে যে কাজটা হবে আপনি নেসাসটা অন করতে পারবেন। এখন অন হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি এখান থেকে systemctl status নেসাস d.service দিতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে এটা যদি অ্যাক্টিভ দেখায় তাহলে এটা রান অবস্থায় আছে। এতটুকু কাজ। এবং আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো যে ওপেন ভিপিএন এর মাধ্যমে আমাদের ট্র্যাক নিতে লগইন থাকতে হবে। যদি আপনার কাছে না থাকে মেটাএক্সপ্লয়েটেবল 2 তাইলে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু দেখানোর পর আমি এটা অফ করে দিলাম। এখন আসি এটা ইন্টারফেস নিয়ে। টোটাল নেসাস যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। আমি একটু দেখাই। ওকে। তো আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি যে বিষয়গুলো দেখতে পাবেন, মাই স্ক্যান থাকবে আপনার কাছে। আপনার এই নিচেরটা থাকবে না। অল স্ক্যান থাকবে। এখান থেকে ট্রাস্ট থাকবে এবং আপনি এখান থেকে পলিসিস, প্লাগইন, টেরা স্ক্যান। ঠিক আছে? তো এখান থেকে আমাদের মেইনলি যে বিষয়টা খেয়াল করতে হবে আজকে আমরা যেটা জানবো সেটা হলো যে মাই স্ক্যান। মাই স্ক্যান থেকে আমরা অনেকগুলো স্ক্যান করতে পারি। ঠিক আছে? অনেকগুলো স্ক্যান কিভাবে করতে পারি এটা বোঝানোর জন্য আমি এখানে আলাদা ফোল্ডার মেক করছি। আপনি ফোল্ডার মেক করতে পারেন কোথা থেকে? এখান থেকে।
মেক ফোল্ডার যদি আপনি দেন তাহলে আপনি নিজে একটা ফোল্ডার মেক করতে পারবেন এই সাইডে। তো আমি যদি একটা ফোল্ডার মেক করি, সাপোজ একটা ফোল্ডার মেক করলাম নিউ স্ক্যান, মাই স্ক্যান যেমন আছে, নিউ স্ক্যান নামে একটা ফোল্ডার আমি মেক করলাম। তো দেখেন এখানে কিন্তু নিউ স্ক্যান চলে আসছে। তো আপনার এই দুইটা ফোল্ডার থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, আপনার কাছে থাকবে মাই স্ক্যান এবং অল স্ক্যান। তো আমি দুইটা ফোল্ডার মেক করলাম কি জন্য, এখান থেকে আমি দেখাবো জন্য। সাপোজ নিউ স্ক্যানের ভিতরে যদি আমরা যাই, এখানে কোনো ধরনের স্ক্যান দেখা আছে না। তো আপনি যখন ইন্টারফেসটা ওপেন করবেন বা আমাদের মেসেজটা ওপেন করবেন, তখন দেখবেন যে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসছে যেখানে থাকবে দিস ইজ এমটি অ্যান্ড ক্রিয়েট এ নিউ স্ক্যান। আপনি ক্রিয়েট এ নিউ স্ক্যানে ক্লিক করুন। এখন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার নেই, পলিসিস কি, প্লাগইন কি, এগুলো জানা দরকার নেই, এগুলো আমরা সবই জানবো বাট ধীরে ধীরে, ঠিক আছে? আমাদের আজকে টপিক যেগুলো সেগুলো আমরা আগে শিখে নেই, তারপর অন্যগুলো আমরা জানবো পরবর্তীতে। তো যখনই আপনি ক্লিক করলেন, কোথায় বলেন তো, যখন আপনি ক্লিক করলেন, এটা না, যখন আপনি ক্লিক করলেন ক্রিয়েট এ নিউ স্ক্যান, তখন অনেকগুলো অপশন এখানে আসছে। নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, কিছু আছে যেগুলো কমপ্লায়েন্স বেস, এখানে আছে ভালনারেবিলিটি রিলেটেড, এখানে আছে ডিসকভারি রিলেটেড। তাহলে আমরা কি বুঝলাম যে স্ক্যান টেমপ্লেটকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ক্যানার, একটা হলো ভালনারেবিলিটিস, আর একটা হলো কমপ্লায়েন্স। এটা হলো ক্যাটাগরি, ঠিক আছে? একটা ক্যাটাগরির ভিতরে মাল্টিপল টপিক আছে, এখানে আরো হয়তো ভবিষ্যতে বাড়বে। যেমন প্রথমে ছিল হোস্ট ডিসকভারি, এটা ছিল না আগে, বাট এটা রিসেন্টলি অ্যাড হয়েছে। তো ওকে, তো এখন হয়তো আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন যে আমি যে বিষয়গুলো আগে থিওরিটিক্যাল পড়াচ্ছিলাম ওইটা আপনি এখন ইজিলি বুঝতে পারবেন। আমি এটা ফুল স্ক্রিন করিনি যেন দেখতে সুবিধা হয়, খেয়াল করেন। এখন এখান থেকে আমরা যদি দেখি যে হোস্ট ডিসকভারি এবং পিঙ্ক অনলি ডিসকভারি, এই দুইটা কিন্তু অলরেডি আমরা দেখছি। এটা কি জন্য করতে হয়, যখনই আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট শুরু করব তখন কি করতে হবে, তখন আমাদের হোস্ট ডিসকভারি দিয়ে শুরু করতে হবে। একই কাজ আমরা আগে করছি সিএস প্র্যাকটিক্যাল কোর্সের ভিতরে, যে আমরা নেট ডিসকভার কমান্ড দিয়ে বা আরো এআরপি দিয়ে আমরা মানে বিভিন্নভাবে আমরা এটা স্ক্যান করে দেখতে পারি যে কয়টা হোস্ট এখানে আছে। বাট টুল আমরা কি জন্য ইউজ করি, আমাদের কাজটা যেন আরো সুবিধা হয়, আরো আমরা দ্রুত করতে পারি। তো এই নেসাস ইউজ করে আমরা মাল্টিপল কম্পিউটার গুলোকে একই টাইপের যে ভালনারেবিলিটি সেগুলো দিয়ে আমরা টেস্ট করতে পারবো, ঠিক আছে? এই কথার যে মানে সেটা অনেক বড়। সেটা হলো যে মনে করুন যে আপনি একটা হোস্টের উপরে আপনি নিজে নিজে ম্যানুয়ালি টুল দিচ্ছেন, মানে আপনি টুল দিয়ে ট্রাই করছেন একটা হোস্টের উপরে, বাট আপনি যদি ম্যানুয়ালি প্রত্যেকটা হোস্টে ট্রাই করেন, এটা কিন্তু করা খুবই টাইম কনজিউমিং এবং এটা করা পসিবল না, ঠিক আছে? যদি বলতে হয় পসিবল না। প্রত্যেকটা কম্পিউটারের ভিতরে প্রত্যেকটা হোস্টে আপনি যদি ট্রাই করেন, এটা কিন্তু পসিবল না। এই জন্য আমাদের এখানে টুলস আছে নেসেস এর মতো, ওপেন ব্যাস এর মতো, যেন আমরা এগুলোকে অটোমেট করতে পারি আমাদের বিভিন্ন রুলস সেটআপের মাধ্যমে, ঠিক আছে? এই জন্য আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে থাকি। আর পেন টেস্টিং এর ভিতরে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কি জন্য দরকার আমরা গত ক্লাসে এটা জানছি। তো আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা দেখে নেবেন। আচ্ছা, তো হোস্ট ডিসকভারি দিয়ে শুরু করতে হয়, বাট আমি এটা করবো না, কারণ আমি অলরেডি জানি যে কিভাবে করতে হয়। আমি নর্মালি যদি যাই হোস্ট ডিসকভারির ভিতরে, এটা লোড নেবে, এখানে মাল্টিপল অপশন আসবে। প্রত্যেকটা সেটিং এর ভিতরে যখন আপনি স্ক্যান টাইপের ভিতরে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে এই বাম সাইডে কিছু সেটিং আছে আর ইনপুট ফিল্ড আছে ডান সাইডে। তো বাম সাইডে যে সেটিং সেটা হলো যে আমরা টোটাল হোস্ট ডিসকভারির ভিতরে আমরা ৪ টা সেটিং দেখতে পাচ্ছি। এটা হলো বেসিক, ডিসকভারি, রিপোর্ট, অ্যাডভান্স, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে জেনারেলি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে নেম দিতে বলছে, মানে এই স্ক্যানের যে হোস্ট ডিসকভারি নেম এটা আমি যদি দেই, তো আমি এটার নাম দিচ্ছি মনে করুন যে ফার্স্ট হোস্ট ডিসকভারি। হ্যাঁ, ডেসক্রিপশন আপনি দিতে পারেন যদি আপনার কোনো, এটা আসলে ম্যান্ডেটরি যে আপনি একটা নাম দিবেন আপনার স্ক্যানের এবং আপনি একটা ডেসক্রিপশন দিবেন, নাও দিতে পারেন, আমি এটা ফাঁকা রাখছি। বাট আমি এখান থেকে ফোল্ডারটা কি, ফোল্ডারটা আমি আমাদের নিউ স্ক্যান রাখছি যেন নিউ স্ক্যানের ভিতরে এটা সেভ হয়ে থাকে, ঠিক আছে? খুব কিন্তু সিম্পলি আমি বোঝাচ্ছি, বোঝার ট্রাই করেন। টার্গেটের আইপি অ্যাড্রেস এখানে দিতে হবে। আমরা এখন ইন্টারনাল নেটওয়ার্ক পেন টেস্টিং এর ভিতরে আছি, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি করব, আমরা এখানে ইন্টারনাল আইপি অ্যাড্রেস গুলো দিব, ঠিক আছে? তাছাড়া আমরা কিন্তু এখানে ডোমিনও দিতে পারি। এটা এমন না যে আপনি শুধুমাত্র কি করবেন, আপনি শুধুমাত্র এমন করবেন। আপনি যদি চান এখানে আমরা google.com দিতে পারি, ঠিক আছে? google.com এর উপরে এটা টেস্ট করা ট্রাই করবে। এটা কিন্তু দেওয়া পসিবল। এটা কিন্তু শুধুমাত্র আইপি অ্যাড্রেস না, ঠিক আছে? আইপি অ্যাড্রেস আপনার যে ভিকটিম বা ভিকটিম না, আপনার যে কন্ট্যাক্ট পারসন যার সাথে, সেই কোম্পানি আপনার আইপি অ্যাড্রেস নাও দিতে পারে। আপনি এখানে নরমালি এটা দিয়ে করবেন, বাট আপনার যে আইপি সেটা কিন্তু হোয়াইট লিস্টিং করতে হবে। এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে গেলে আপনার আইপির হোয়াইট লিস্টিং থাকতে হবে। যদি ক্লাউড ক্লিয়ার থাকে এটা কিন্তু করতে পারবেন না। আচ্ছা, এখন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের টাইপ আমরা এখানে ডোমেইন দিতে পারি, আইপি অ্যাড্রেস দিতে পারি। আমাদের যে আইপি অ্যাড্রেস, আমাদের আইপি অ্যাড্রেস এখানে আছে। আমি এইখানে কি জন্য আসছি সেটা আমি একটু পরে বলবো। আপনি যদি আমাদের সেলস প্র্যাকটিক্যাল কোর্সে না থেকে থাকেন তাহলে হয়তো আপনি এটা বের করতে পারবেন না যে আমাদের এটার অ্যাডমিন বা এটা ক্রেডেনশিয়াল কেমন, ঠিক আছে? আইপি অ্যাড্রেস তখন আপনার হোস্ট ডিসকভারি করতে হবে। তো আমি হোস্ট ডিসকভারি করার জন্য নরমালি এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস দেবো এটার উপরে, বা আমরা এখানে নেটওয়ার্ক রেঞ্জ বলতে পারি, ঠিক আছে? ধরেন আপনার আইপি অ্যাড্রেস আপনি জানেন না, তো আমি নেটওয়ার্ক রেঞ্জ কিভাবে বলতে পারি,
192.168.8.on থেকে আমরা এখানে কি করব, যদি আপনি না বোঝেন যে আমি এটা কিভাবে লিখছি, আমি এটা এক্সট্রাক্ট করে দিই। দেখেন এখানে রেঞ্জ বলা আছে, এখান থেকে রেঞ্জ দিয়ে আপনি এই পর্যন্ত রেঞ্জ দিতে পারেন। তো আমি একই কাজটা করব, আমি এখানে রেঞ্জ দিচ্ছি, এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। আর একবার খেয়াল করেন এখানে কিন্তু মাইনাস আছে। মাইনাস বলতে এটা রেঞ্জ বোঝায় যে এখান থেকে আমরা এই আইপি অ্যাড্রেস পর্যন্ত টেস্ট করতে পারবো। তো আমরা 1 থেকে শুরু করলাম, আমরা এখান থেকে আমাদের যে রিয়েল আইপি অ্যাড্রেস ওইটা পর্যন্ত দেব 192.168। এটা আসলে রেঞ্জ, তো আপনি সাবনেট মার্কসও দিতে পারেন 168 ডট, সাপোজ এখানে যদি আমরা কত দিতে পারি 100.140, ঠিক আছে। এই পর্যন্ত যদি আমরা দিই তাহলে এর ভিতরে আমাদের খোঁজার ট্রাই করবে। ওকে, নেটওয়ার্ক রেঞ্জের ভিতরে। বা আমরা এটাকে আরো বাড়ায় দিতে পারি, আমরা এটাকে দুইটাই 100-140 দিতে পারি, ঠিক আছে। মনে করেন যেমন দিলাম, একটা রেঞ্জ দিলাম নর্মালি বোঝানোর জন্য। রেঞ্জ দেওয়ার পরে আমাদের এটা কাজ শেষ। আমরা নিচে স্কেজিউলের ভিতরে যাবো। স্কেজিউলের ভিতরে বিষয়টা এমন যে আপনি চাইলে নেটওয়ার্ক ডিসকভারি বা হোস্ট ডিসকভারিটা আপনি রেগুলার করতে পারেন। বাট যদি আপনি চান যে আপনি রেগুলার এই সেটিং গুলো করবেন না, তাহলে আপনি এটাকে অটোমেট করে দিতে পারবেন মান্থলি, ইয়ারলি, উইকলি এবং ডেইলি, এই অনুযায়ী, ঠিক আছে। আপনি যদি ডেইলি সিলেক্ট করেন তাহলে কি হবে, তাহলে হলো প্রতিদিন 6টা 30 মিনিটে, বা আপনি এখানে টাইম সিলেক্ট করতে পারবেন যে কয়টার সময় এটা রান হবে। এটা তো অফিস আওয়ারের বাইরে যদি করতে চান তাহলে হলো আপনাকে অফিস আওয়ারের বাইরে দিতে হবে। যেমন এখানে বিশেষ করে আপনি যখন 12টা বা 11টা 30 বাজে এই সময় যদি দেন, এই টাইমে অফিসে কেউ থাকবে না। তো এখান থেকে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন। আমাদের যেমন ইউটিসি, যদি এটা বাংলাদেশে হয় ইউটিসি +6, তো এটা খুঁজে বের করতে হবে, নিচে আছে আর একটু খুঁজতে হবে। এখান থেকে প্লাস মাইনাস চলে গেছে +6 পর্যন্ত, এটা হলো আমাদের জিটিএম +6 বা ইউটিসি। ডেইলি 11টা 30 মিনিটে কি করবে, এটা হলো অটোমেটিক হোস্ট ডিসকভারি করবে। আর নোটিফিকেশনের ভিতর থেকে আমাদের যখন হোস্ট ডিসকভার হয়ে যাবে, এটা কোথায় আমাদের শো করবে এটা দেখানোর জন্য আমরা এখান থেকে এসএমটিপি সার্ভার দিতে পারি, বা আমরা এখান থেকে ইমেইল ক্লায়েন্ট দিতে পারি। সাপোজ আপনার মেইল এখানে দিয়ে দিলে এটা কি হবে, এটা কাজ করবে, ঠিক আছে। ইমেইল রেসিপিয়েন্ট, এখানে বলা আছে নোটিফিকেশন উইল নট সেন্ড টু ইউ আনটিল এসএমটিপি সার্ভার ইজ কনফিগার্ড। তো এসএমটিপি সার্ভারে ক্লিক করলে আমাদের অটোমেটিক এটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে সেটিংস এসএমটিপি সার্ভারের ভিতরে। এসএমটিপি সার্ভার মানে কি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এর ভিতর থেকে আমরা আমাদের যে সার্ভার, যদি আমরা সার্ভার থেকে থাকি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যেন আমাদের কাছে মেইলটা চলে যায়। এখন আমি আপনাকে যেটা বলবো, আপনি এটা একা একা ট্রাই করবেন, যদি না পারেন আমি আপনাকে হেল্প করব পরবর্তী ক্লাসে, ঠিক আছে। এটা এখন দেখার বিষয় না, আমরা পরবর্তী সেকশনে যাই। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম, এটা এখন দরকার নাই, আমরা এখানে দেখে নেবো। ডিসকভারির ভিতরে যদি আমরা যাই, আমরা কি করতে চাচ্ছি, আমরা যদি চাই ওএস আইডেন্টিফিকেশন করতে, ওই যে এনওএফ এর ভিতরে যে কাজগুলো করা যায়, আমরা যদি চাই প্রত্যেকটা পোর্ট স্ক্যান করতে, বা আমরা যদি চাই হোস্ট এনুমারেশন করতে, তাহলে শুধুমাত্র এটা থাকবে। এন্ড এখান থেকে রিপোর্ট যখন তৈরি হবে, স্ক্যানটা শেষ হোক, আমরা রিপোর্ট দেখাবো। তো রিপোর্ট যখন তৈরি হবে তখন আপনি কোন কোন বিষয়গুলো দেখতে চান, আপনি যদি চান প্রত্যেকটা বিষয় আপনি দেখতে চান, তাহলে প্রত্যেকটা বিষয় রিপোর্টের ভিতরে থাকবে। অ্যাডভান্সে ক্লিক করলে আপনি আরো বিষয়, যেমন টাইম আউট, মনে করেন যে আমাদের হোস্ট যদি রেসপন্স না করে, সেক্ষেত্রে আমরা টাইম আউট সিলেক্ট করি না, থ্রেড সিলেক্ট করি। তো একইভাবে আমরা এটা করতে পারি। আর একটা এখান থেকে যখন করতে হবে, যখন কর্পোরেট লেভেল আমরা কাজ করবো, তখন হলো স্লো ডাউন করতে হবে দ্য স্ক্যান হোয়েন নেটওয়ার্ক কনজেশন ইজ ডিটেক্টেড। যদি এমন হয় যে আমাদের ইন্ডাস্ট্রি বা যেটা হলো মানে অলরেডি কনস্ট্রাকশন বেস যে অর্গানাইজেশন গুলো আছে, যেগুলো অলরেডি সবসময় পরিবর্তন হয়, বা হেলথ কেয়ার, সেগুলোর ভিতরে কিন্তু স্লো করে দিলে হবে না সিস্টেম গুলোকে টেস্ট করার টাইমে বা অ্যাসেসমেন্ট করার টাইমে। তো এটা যদি আমরা টিক দেই, তাহলে স্লো ডাউন করে দেবে স্ক্যান যখন হলো আমাদের নেটওয়ার্ক কনজেশন ডিটেক্টেড, মানে যখন নেটওয়ার্ক অতিরিক্ত ইউজ হবে তখন কি হবে, তখন এটা স্লো ডাউন করে দেবে স্ক্যানটা, ঠিক আছে। তো আমরা এটা দিতে পারি, বাট এখন আমরা করবো না, কারণ আমরা নিজে হোস্টের ভিতরে আছে। আপনি টাইম আউটটা বাড়াই দিতে পারেন যেন বেশি থেকে বেশিটুকু টাইম এখানে ওয়েট করে, বেশিক্ষণ টাইম ওয়েট করে, 10 থেকে 15 সেকেন্ড যেন ওয়েট করে একটা হোস্টের জন্য। বাট আমি এখানে ডিফল্ট রাখছি। নিচে গিয়ে আপনি আরো কিছু সেটিং করতে পারবেন। আপনি ফাইল সিস্টেম সম্পর্কে এখানে নলেজ দিতে পারেন। আপনি নিচে এসে আরো যে আপনার ফাইল সার্চ সফটওয়্যার আছে, এগুলো কোনটাকে কি বলে এটা আমি আর আপনাকে বললাম না, আপনি এখানে নর্মালি পড়লে বুঝতে পারবেন, প্রত্যেকটা নিচে দেখেন দেয়া আছে, ঠিক আছে। তো এতগুলো বিষয় না, আমাদের নরমালি যে কাজটা করতে হয় সেটা এখান থেকে দেখতে হয়। আরেকটা সেটিং আছে, সেটিং এর পাশে একটা ট্যাব আছে, যেটা হলো প্লাগইন। প্লাগইন এর ভিতর থেকে আমরা দেখছি যে কোনো প্লাগইন এখানে অ্যাড করা নাই, কারণ কি, এটা হলো হোস্ট ডিসকভার করার জন্য, এখানে প্লাগইন এর কোনো দরকার নেই। এটা দেওয়ার পর আমাদের সবকিছু কনফিগার করা শেষ, আমরা যদি সেভ দেই, তাহলে আমাদের একটা নতুন নিউজ সেটিংয়ের ভিতরে, নিউজ স্ক্যানের ভিতরে ফার্স্ট হোস্ট ডিসকভারি নামে একটা সেটিং তৈরি হয়েছে, আমরা তৈরি করছি। এটাকে টিক মার্ক করে, আমরা যদি এখান থেকে লঞ্চে ক্লিক করি, তাহলে হলো আমাদের এটা লঞ্চ হয়ে যাবে, যেটা কোন ধরনের হোস্ট সেটা আমাদের দেখাবে।
ঠিক আছে? তো আমি এটা এখান থেকে এখন অফ করে দেব। এটা হোস্ট ডিসকভার হয়ে গেলে আমি আপনাকে দেখাবো। ওইটা করার আগে আরেকটা বিষয় আমি যদি ক্লিক করি তাহলে হলো অটোমেটিক এটা হোস্ট ডিসকভার করা ট্রাই করছে কোনটার পর কোনটা একটু দেখায় দেই। যদিও পেয়ে যাবে খুব দ্রুত। তারপরেও আমরা এখানে ওয়েট করব। আরেকটা কাজ এখানে হয় সেটা হলো যে এখানে মাঝে, মাঝে রিলোড নেবে অটোমেটিক বা একটা রিফ্লেকশন হবে। ঠিক আছে? একটু পরে দেখবেন যে এখানে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে? এখানে যদিও হচ্ছে না বাট একটু পরে হবে। তো এই বিষয়গুলো কি জন্য? এই বিষয়গুলো দরকার হলো আমাদের হোস্ট ডিসকভার করার জন্য। ওকে? এর নিচে দেখেন যে সরি নিচে না, সাইডে দেখেন ভালনারেবিলিটি ট্যাব আছে। এখানে আমরা ভালনারেবিলিটি দেখতে পাচ্ছি পিং দ্য রিমোট হোস্ট। এখানে আমরা পিং করতে পারছি এবং মাল্টিপল টপিক গুলো এখানে বলছে যে কি পিং করছে সেগুলো এখানে দেখাইছে। কোন পোর্ট ওপেন আছে এখানে হিস্ট্রি বলতে আমরা কি করছি এটা বোঝাই এবং স্ক্যানার কিন্তু অলরেডি রানিং এখানে দেখেন ঘুরছে। ঠিক আছে? তো এটা রানিং। এটা শেষ হয়ে গেলে আমরা টোটাল আমাদের হোস্টটা পেয়ে যাব। ওকে? তো এখানে হোস্ট ডিসকভার হচ্ছে। টোটাল অনেকগুলো টাইম লাগবে কারণ আমরা অনেকগুলো আইপি এখানে চেক করার ট্রাই করবে। এইটা হলো আমাদের হোস্ট ডিসকভার। ঠিক আছে? তো এটা অটোমেটিক রান হতে থাক। আমরা এখান থেকে চলে যাই। আমরা পরবর্তী স্ক্যানে যাব। পরবর্তী স্ক্যান হলো বেসিক নেটওয়ার্ক স্ক্যান। পিং অনলি এটা দেখালাম না। নেটওয়ার্ক বেসিক স্ক্যান। তো বেসিক স্ক্যানের ভিতরে আপনি যদি প্রথম ক্লাসটা মানে প্রথম সেকশনটা এখন দেখে থাকেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এখানে আলাদা করে আরেকটা ট্যাব আসছে যেটার নাম হলো ক্রেডেনশিয়াল। ঠিক আছে? একটু পরে যাচ্ছি। আমরা যেহেতু পেন টেস্টিং এর জন্য দেখছি এটা, সেজন্য আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এর জন্য যদি দেখি, সেক্ষেত্রে ক্রেডেনশিয়াল আমাদের সবসময় থাকবে না। আমরা বাইরে থেকে ট্রাই করব তো এইজন্য। তো আমি ধরেন যে এটার আমরা নাম দিলাম যে ফার্স্ট বেসিক স্ক্যান। শুধু নেটওয়ার্ক বেসিক স্ক্যান বাট বেসিক স্ক্যান দিচ্ছি আমরা ফার্স্ট। ওকে, এখানে ডেসক্রিপশন দিচ্ছি না, এখানে ঠিক আছে আইপি অ্যাড্রেস কি 192.168. আইপি অ্যাড্রেসটা কি আমি বলে দিচ্ছি। আমাদের মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপি অ্যাড্রেস হলো 16.130। ঠিক আছে? এটা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দিলাম। স্কেজুল আমরা করব না, অফ আছে। আরেকটা কাজ এখানে আমরা মনে হয় ভুল করছি সেটা হলো, আচ্ছা ওইটা পরে দেখছি, আমি আগে এটা ঠিক করে নিই। জেনারেল ঠিক আছে, এটা অফ করা আছে। ডিসকভারির ভিতরে যদি আমরা যাই, কি কি বিষয়গুলো আমরা ওপেন করতে চাচ্ছি, যখন আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করব তখন আমাদের অল পোর্টস দিতে হবে। ঠিক আছে? বাট আমি সুবিধার্থে এখন যে বিষয়টা দেখাচ্ছি, আমি এখান থেকে কমন পোর্টস দিচ্ছি। ঠিক আছে? যেন কমন পোর্ট গুলো টপ 1000 পোর্ট গুলো বা 10,000 পোর্ট গুলো যেন এখান থেকে দেখা ট্রাই করে। এরপর হলো অ্যাসেসমেন্টের ভিতরে যদি আমরা যাই, কি ধরনের অ্যাসেসমেন্ট আমরা করতে চাচ্ছি। আমরা যদি চাই যে প্রত্যেকটা ওয়েব ভালনারেবিলিটি চেক করতে, বা আমরা যদি চাই ভালনারেবিলিটি চেকের সাথে সাথে এটা কমপ্লেক্স মানে আরো হার্ড কোড লেভেলে যাবে, তাহলে আমরা এখান থেকে কমপ্লেক্স সিলেক্ট করব। বাট আমি এখান থেকে ডিফল্ট রাখছি এটা। আমি যদি নিচে যাই, আচ্ছা এখানে কিন্তু কাস্টম আছে, আপনি চাইলে কাস্টম সিলেক্ট করতে পারবেন। কাস্টম করলে আপনার আরো নিচে কিছু বিষয় আসবে, যেমন উইন্ডোজ বেস যদি হয়, উইন্ডোজ এর ভিতর থেকে আপনি যে বিষয়গুলো করতে চান, আপনি যদি চান আরআইডি ব্রুট ফোর্স করতে, আপনি এটা অন করে দিবেন। সেক্ষেত্রে আরো নিচে কিছু বিষয় আসবে, কখন মানে ইউআইডি কত হবে, এনডিইউআইডি কত হবে। ডাটাবেস রিলেটেড হলে আপনি এখান থেকে ইউজ ডাটাবেস এসআইডিস এখানে টিক মার্ক করে দিবেন। ব্রুট ফোর্স করতে চাইলে আপনি এখান থেকে ক্রেডেনশিয়াল দিতে পারেন, লগইন ফাইলস, পাসওয়ার্ড ফাইলস, বা আপনি এটা এটা দেয়া লাগবে। ঠিক আছে? যেহেতু টুলস এটা, এর ভিতরে ম্যানুয়াল থাকে না, তো আপনি এটা আপলোড করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা এটা কিন্তু হাইড্রা টুল ইউজ করতে দেখছেন। ইউজার হাইড্রা দ্যাট হাইড্রা ইউজেস ডিউরিং দ্য স্ক্যান, মানে হাইড্রার মতো করে এটা স্ক্যান করা ট্রাই করছে। তো আমরা যেটা ম্যানুয়ালি করি, এটা আমরা একটা জিইউআই বেস একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে আমরা করতে পারছি। আচ্ছা, আমি এইটার পরিবর্তন করব না, আমি এটা এখানে রেখে দিব। অ্যান্ড রিপোর্টের ক্ষেত্রে আমি বলছিলাম যদি আপনার কিছু প্রয়োজন হয় আপনি সবগুলো টিক মার্ক করে দিতে পারেন, এভাবে ঠিক করে দিতে পারেন, তাহলে সেগুলো পরবর্তীতে দেখাবে। এখানে অ্যাডভান্সের ভিতরে গিয়ে আপনি আবারও কখন করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, বাট যখন এন্টারপ্রাইজ লেভেলে আমরা কাজ করব তখন আমাদের এখানে লো দিতে হবে, ডিফল্ট দিলে হবে না, এটা লো দিতে হবে। যখন লো সিলেক্ট করবেন তখন কি হবে, তখন হলো টু সিমুলেশনাস হোস্ট, এটা হলো ম্যাক্স। আর ডিফল্ট রাখলে এটা হলো 30 সিমুলেশন। তো এইটা কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য একটু ক্ষতিকারক, তার নেটওয়ার্ক ডাউন হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের এখানে ডিফল্ট রাখতে হবে যেন 2টা করে রিকোয়েস্ট যায়। ঠিক আছে? পার হোস্টে 2টা করে রিকোয়েস্ট যায় এবং 15 সেকেন্ড টাইম আউট, যেন আস্তে আস্তে ধীরে ধীরে স্ক্যানটা হয়। আর যারা অলরেডি একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট বা যারা অলরেডি ব্লু টিমার আছে, তারা কিন্তু তাদের কাজই এইটা। ঠিক আছে? তো তাদের কাজ যদি এমন হয়, তারা কিন্তু এটা অন করে রেখে দিতে পারে। এন্টারপ্রাইজের ক্ষতি যেন না হয়, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যতটুকু টাইম লাগুক এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলো আর সে নিজের মতো কাজ করতে থাকলো। ঠিক আছে? বাট এখন শোভাযাত্রায় ক্লাস আমরা এত ঘন্টা ধরে করতে পারবো না স্ক্যানের জন্য। বাট আমরা এখানে বেসিকটা বললাম, বাট এখান থেকে যখন রিয়েল ওয়ার্ল্ডে করবো তখন আমরা এটা দিব। ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে সেভ করছি। ক্রেডেনশিয়াল যদি থাকে, ক্রেডেনশিয়াল এখন আমরা যাচ্ছি না, প্লাগইনের ভিতরে আমরা এখন যাচ্ছি না। বাট প্লাগইনের ভিতরে কি থাকে, প্লাগইন মাল্টিপল প্লাগইন আপনি সিলেক্ট করতে পারেন।
যেমন আমাদের হোস্ট রিলেটেড আপনি প্লাগইনও সিলেক্ট করতে পারেন। প্লাগইন মানে ফাংশনালিটি, ঠিক আছে? মনে করেন আ আপনার এই হোস্ট হলো লিনাক্স বেস, তাই না? আমরা জানি যে লিনাক্স বেস। তো লিনাক্স বেস এ কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। সেটা হলো যে যখন আমরা বেসিক স্ক্যান করব, এটার ভিতরে আমরা এটা কোনো কিছু পরিবর্তন করতে পারব না, ঠিক আছে? প্লাগইন কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারব না। বাট পরিবর্তন কখন করতে পারবো? যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আচ্ছা, এখন এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। প্লাগইন সেভ করার দরকার নেই। নিউ স্ক্যানের ভিতরে আসবো। ফার্স্ট হোস্ট ডিসকভারি, এটা স্টিল এখনো রান হচ্ছে। এটার ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এটা এখনো ফাইন্ড করার ট্রাই করছে। এটা এখনো অনেক টাইম লাগবে, ঠিক আছে? এখানে যে লেটেস্ট দেখলে আমরা দেখতে পারবো। এই তো। তো ৭৭টা হোস্ট অলরেডি সে ট্রাই করছে আইপি গুলো হোস্ট খুঁজে বের করার। এখন আমরা এখান থেকে ফার্স্ট বেসিক স্ক্যানে যদি যাই, আমরা এটা স্টার্ট করে দেবো এখান থেকে। এটা আমি অফ করে দিচ্ছি হোস্ট ডিসকভারি, বা এটা অন থাকুক, কিংবা এটাকে আমরা পজ করে দিতে পারি। পজ করে আমরা এটা অন করে দেবো, ঠিক আছে? যেন একটু দ্রুত হয়। আচ্ছা, তো এটার রেজাল্ট কেমন আসবে এটা আমি একটু দেখাই দেই। অলরেডি আমি যেহেতু করে রাখছি মাই স্ক্যানের ভিতরে, তো আমি দুইটাই এখান থেকে অফ করে দেবো। এখান থেকে স্টপ করে দেবো। স্টপ। আর এটা তো পজ করা আছে। আমি দেখাই যে এই স্ক্যানটা রেজাল্ট কেমন আসছে। তো মাই স্ক্যান থেকে আমি যদি আবার ফার্স্ট স্ক্যানের ভিতরে যাই, এটা টোটাল টাইম নিছিল 1:51 থেকে 2:10 পর্যন্ত, মানে মোটামুটি একটা 19-20 মিনিট মতো। তো এতটুকু আমাদের টাইম এখন নাই। তো ফুল স্ক্যান হওয়ার পরে আমাদের যেটা আসছিল সেটা হলো এটা। তো এটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে আসছে ৭৭টা মতো, সরি ৭৩টা মতো ভালনারেবিলিটি সে ফাইন্ড করছে, ভ্যালিড ভালনারেবিলিটি। তার ভিতর থেকে কিছুগুলো আছে মিক্সড, কিছু আছে ক্রিটিক্যাল। আমরা কিন্তু গত ক্লাসেই জানছিলাম যে ক্রিটিক্যাল কি, হার্ড কি, মিডিয়াম কি, এগুলো ক্যাটাগরি, তাই না? এখানে ইনফরমেশনাল কিছু বিষয় আছে। যেমন আমরা যদি এখানে ক্রিটিক্যালে ক্লিক করি, প্রথমটা যেটা আনরিয়াল আরসিডি ব্যাকডোর ডিটেকশন, এটা যদি ক্লিক করি, তো নেসাস এই জন্য বেস্ট টুল। আপনি এখান থেকে এটা ডেসক্রিপশন তো করতে পারবেন যে এটা আসলে কি, এটা সলিউশন এখানে দেওয়া থাকে, ঠিক আছে? এবং আপনি যে রেফারেন্স চান যে কিভাবে তারা বলছে যে এটা ভালনারেবিলিটি বা এটা প্যাচ করতে হয়, তারা কিছু এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে বা পেজের লিঙ্ক দিয়েছে, যেখান থেকে আপনি পড়ে বুঝতে পারবেন যে ভালনারেবিলিটি আসলে কি, ঠিক আছে? এবং প্যাচ কিভাবে করতে হয় সেটা কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে। তো এটা হলো ভালনারেবিলিটিস প্রথম দেখা। এবার আমি যদি ব্যাকে যাই, আমি পরবর্তীগুলো দেখতে পারবো। এখানে মজার বিষয় হলো যে যারা নন টেকনিক্যাল তারাও কিন্তু এখানে দেখলে এটা বুঝতে পারবে। তারা ধরেন যে এগুলো কিছু বোঝে না, একজন ম্যানেজার, সে কি করতে পারবে, সে এখান থেকে দেখে বুঝবে যে এখানে টোটাল 10টা ক্রিটিক্যাল আছে। তারপর হলো নিচে যদি হাই আছে 14টা। তো একইভাবে ইনফরমেশনাল বিষয় যেগুলো আছে সেগুলো হলো 64টা মতো। তো এই বিষয়গুলো কিন্তু সে ইজিলি বুঝতে পারবে। তো যারা নন টেকনিক্যাল তাদের জন্য কিন্তু এটা বুঝতে হবে, কারণ আপনি হয়তোবা টেকনিক্যাল পারসন, আমি টেকনিক্যাল পারসন, বাট যারা এটা দেখবে আপনার হায়ার ম্যানেজমেন্ট যারা সি লেভেলে আছে, তারা কিন্তু মোস্ট অফ টেকনিক্যাল না, ঠিক আছে? তারা যেন বুঝতে পারে এটার জন্য কিন্তু এটার ভিতরে দেয়া আছে। তো আমি ব্যাকে আসি। এখন এখানে রেমেডিয়েশন দেয়া আছে। ৩টা রেমেডিয়েশন অ্যাকশন এখানে দেয়া আছে। সেগুলো আপনি ক্লিক করলে বুঝতে পারবেন যে রেমেডিয়েশনটা কি। ভালনারেবিলিটির ভিতরে আবার যাবো আমরা। এখানে ফিল্টার বাটন আছে। ফিল্টারে যদি ক্লিক করি আমরা ফিল্টার করতে পারবো। কি ফিল্টার করতে পারবো? আমরা যদি চাই যে শুধুমাত্র স্পেসিফিক কোন একটা সিভি চেক করতে, ঠিক আছে? মনে করেন যে আমি নির্দিষ্ট কোনো সিভি চেক করছি। বা আমি যদি চাই নির্দিষ্ট কোনো প্রোটোকল চেক করব, ঠিক আছে? আমি যদি প্রোটোকল, যেমন এখানে টিসিপি অলরেডি নিয়ে নিয়েছে। প্রোটোকল ইজ ইকুয়াল টু টিসিপি। আমি যদি এপ্লাই করি তাহলে টিসিপি রিলেটেড যেগুলো আছে সেগুলো শুধুমাত্র এখানে শো করবে। অন্যগুলো শো করবে না। ঠিক আছে? এখানে রেজাল্ট কি কমে গেছে? দেখেন রেজাল্ট কিন্তু ৬৯টা হয়ে গেছে, ৭৩টা ছিল। আমার টিসিপি রিলেটেড ইস্যু এখানে বেশি আছে। আমি যদি আবারও এখান থেকে রেজাল্টে যাই, প্রোটোকল সিলেক্ট করে আমি যদি এখান থেকে ইউডিপি দেই, এন্ড আমি যদি এপ্লাই করি, তাহলে ইউডিপির ৭টা আছে। মানে মিক্সড বলতে এটা হলো ওইটার ভিতরেও আছে, আবার এটার ভিতরেও আছে। তার মানে যেটা টিসিপি তেও আছে, ইউডিপি তে আছে, সেটা হলো মিক্সড। ওকে? আচ্ছা, এটা গেল এইভাবে চেক করা। এখান থেকে আপনি আরো মাল্টিপল ভাবে চেক করতে পারবেন। এটা প্রোটোকল রিলেটেড, সিভিয়ারিটি রিলেটেড দেখতে পারবেন। আপনি যদি চান যে লো সিভিয়ারিটি কয়টা আছে, আপনি যদি এপ্লাই করেন তাহলে লো আছে এইগুলো। ঠিক আছে? প্রত্যেকটা, এটা কিন্তু এমন না যে প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। কিছুই আপনার জানা দরকার নাই। এখান থেকে পড়বেন, না বুঝতে পারলে গুগলে সার্চ দিবেন যে ভালনারেবিলিটিটা কি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন ইজিলি। কারণ এত এত ভালনারেবিলিটি আছে, হয়তোবা আপনার এমন তো প্রায় লাখ লাখ ভালনারেবিলিটি বের হতে পারে। ঠিক আছে? আপনি যখন স্ক্যান করবেন। বাট প্রত্যেকটা ভালনারেবিলিটি আপনি বুঝবেন, ইভেন আমিও বুঝি না, আপনিও বুঝতে পারবেন না, এটা স্বাভাবিক। সিভিয়ারিটি আমি যদি এখান থেকে মিডিয়াম করে দেই এন্ড এপ্লাই করি, তাহলে আমি মিডিয়াম দেখতে পারবো এখান থেকে ফেইল আসছে। বাট 13টা এখান থেকে মিডিয়াম আসছে, যেগুলো মিডিয়াম লেভেলের ভালনারেবিলিটি। ঠিক আছে? আচ্ছা, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেন টেস্টিং এর ভিতরে পার্থক্য আমি আগে বলছিলাম, এখান থেকে একটু বুঝে নেন। এখান থেকে আপনি কিন্তু সে ইজিলি কিছু করছে না। সে আপনাকে নরমালি গেস করছে এবং কিছু ক্রেডেনশিয়াল মানে উপর উপর দিয়ে যতটুকু করা যায় ততটুকু করার ট্রাই করছে এবং আপনাকে বলছে যে এখানে ভালনারেবিলিটি আছে
যদিও এটা ফলস পজিটিভ কিনা এটা কিন্তু শিওর না, মানে এটা নাও থাকতে পারে, এখানে বলে দিতে পারেন নর্মালি গেস করে যে পোর্টটা আছে এখানে সার্ভিস ভার্সন ডিলিট করার ট্রাই করছে এনম্যাপ দিয়ে বা অন্যান্য টুলস দিয়ে, ইন্টারনাল কিভাবে কাজ করে এটা আমাদের বোঝার দরকার নেই, বাট এটা করে নর্মালি সেটা গেস করে বলছে যে এখানে এগুলো থাকতে পারে, আপনি এটা প্যাস করে দেন। এখন যেগুলো ক্রিটিক্যাল এগুলো কিন্তু সে সত্যি ট্রাই করে। আপনার হয়তো মনে হতে পারে যে বিষয়টা সে ট্রাই করে না। সে কি করবে, সে ধরেন ক্রিটিক্যাল যেগুলো আছে সেগুলো সে নরমালি যেমন আমরা এনম্যাপ দিয়ে ট্রাই করি যে কোন কোন পোর্ট গুলো ওপেন আছে, কোন কোন সার্ভিস রান করছে, সেগুলো ডিটেক্ট করার মাধ্যমে সে বলে দিচ্ছে এগুলো ক্রিটিক্যাল, এগুলো আপনাকে প্যাচ করতে হবে। আর পেন টেস্টিং এ কি হবে, পেন টেস্টিং হলো আমাদের যেগুলো বলছে এগুলোকে রিয়েল ওয়ার্ল্ডে করার ট্রাই করা, যে ঠিক আছে ভিএনসি সার্ভার পাসওয়ার্ড আমরা দেখছিলাম না কয়েকদিন আগে, যে ভিএনসি পাসওয়ার্ড দিলে আমরা এখানে ভিএনসির সাহায্যে অ্যাক্সেস নিতে পারছি। তো এটা কিন্তু আমরা নর্মালি দেখছি, বাট এখানে বলতেছে যে ভিএনসির সার্ভারের পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড। এটা একটা ভালনারেবিলিটি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অনেক কিছু বললাম, এখন আমরা ব্যাকে যাবো। বেসিক স্ক্যান দেখার পরে আমাদের যে নিউ স্ক্যান ছিল, এখানে কিন্তু আমরা বেসিক স্ক্যানটা অন করে রাখছিলাম, পজ করে দিয়েছিলাম আর কি, বাট এটা স্টিল এটা অন ছিল। এটা এখন এটা বের করার ট্রাই করছে যে হোস্ট কোনটা, 120টা মতো ইয়া পাইছে, হোস্ট ডিসকভার করার ট্রাই করছে, বাট অনেকগুলো এখন ডিসকভার করবে। এখন পরবর্তী স্ক্যানে যাব, আমরা নিউ স্ক্যানে যাচ্ছি, নিউ স্ক্যান থেকে আমি এটাকে স্টপ করে দিচ্ছি। স্টপ করার পরে আমি যদি নরমালি নিউ স্ক্যানে ক্লিক করি, আমরা বেসিক স্ক্যানটা দেখলাম, এখন আসলে ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন কি। ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন ওই যে বললাম প্রথমে ক্লাসে, যে যদি এমন হয় যে আপনার ক্রেডেনশিয়াল দিয়ে দিয়েছে তখন আপনি কিভাবে করবেন, এটাকে অথেন্টিকেটেড টেস্টিং এর ভিতরে ধরা পড়ে, ঠিক আছে, হোয়াইট বক্সের ভিতরে। তো অথেন্টিকেটেড টেস্টিং এর ভিতরে আপনি যখন অ্যাসেসমেন্ট করবেন তখন, বা এটা যারা এমপ্লয় আছে আইটি ম্যানেজার বা যারা আইটি সিকিউরিটি প্রফেশনাল আছে তারা কিন্তু এই কাজগুলো করে, হ্যাঁ, ক্রেডেনশিয়াল দিয়ে চেক করে। তো ক্রেডেনশিয়াল পরে আমরা আগে এটা দেখি কি কি আছে। তো যখন আপনি ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন করবেন, এই ভ্যালিডেশন বলতে বোঝায় যে আপনার ক্রেডেনশিয়াল যেটা দিছে আপনার কোম্পানি সেটা ভ্যালিডেট, মানে ভ্যালিড কিনা, এটা ভুল কোনো ইনফরমেশন দিছে কিনা, তাহলে তো কোনো কিছু হবে না, তাই না? বিনা কারণে টুলস অন করে দিয়ে তো লাভ নাই। তো ক্রেডেনশিয়াল ভ্যালিড কিনা এটা চেক করার জন্য তো আমি নাম দিলাম ফার্স্ট ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন, ঠিক আছে? এটা আমরা ফার্স্ট ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন করছি, কোনো কিছু করলাম না, আমি আইপ্যাডে দিয়ে দেবো 192.168.on6.on30। এটা দিয়ে আমাদের আর এখানে কোনো কিছু নাই, আমরা এতটুকু দেওয়ার পরে ক্রেডেনশিয়াল দিব। রিপোর্টগুলো দেখে নেন, বললাম যে রিপোর্ট যদি করতে হয় তাহলে করে দিবেন নিজের মনের মতো। ডিফল্ট রাখছি, ক্রেডেনশিয়ালের ভিতরে যাবেন, এইখান থেকে আমাদের অল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? অল অল সিলেক্ট করে এখানে দেখবেন যে এখানে এসএসএইচ আছে। তো এসএসএইচ এর ভিতরে আমরা আসলে এখান থেকে ক্রেডেনশিয়াল দেব। তো এখানে মাল্টিপল ভাবে অথেন্টিকেশন মেথড আছে, যদি আপনার পাবলিক কি দেয় কোম্পানি, সার্টিফিকেট দিতে পারে, কার্বেরও দিতে পারে উইন্ডোজের জন্য, পাসওয়ার্ড দিতে পারে, পাবলিক কি দিতে পারে। তো আমাদের ধরেন যে পাসওয়ার্ড আছে, ওকে, পাসওয়ার্ড কোনটা আছে আমাদের, যেমন এমএসএফ অ্যাডমিন, ঠিক আছে? মনে করেন যে আমাদের যে হোস্ট মেটাএক্সপ্লয়েটেবল 2 এটা ভ্যালিড পাসওয়ার্ড ইউজার নেম হলো এমএসএফ অ্যাডমিন। তো এমএসএফ অ্যাডমিন যদি আমরা দেই, পাসওয়ার্ড ঠিক আছে কিনা দেখে নিই, এটা এমএসএফ অ্যাডমিন, ঠিক আছে, এটা আমরা দিলাম। দিয়ে আমরা এখানে যদি প্রিভিলেজ আপনি চান যে সুডো তাকে প্রিভিলেজ দিবেন বা এসইউ প্লাস সুডো, এগুলো আপনি দিতে পারেন, বাট আমি এখানে নাথিং রাখছি। এবং নিচে আর কোনো কিছু আমরা দেবো না, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে দিলে আমাদের এখানে কি আসছে, এখানে আসছে, সরি, নিউ স্ক্যানের ভিতর থেকে আসছে ফার্স্ট ক্রেডেনশিয়াল ভ্যালিডেশন। আমরা যে ক্রেডেনশিয়াল কোম্পানি আমাদেরকে দিচ্ছে সেটা ভ্যালিড কিনা এটা চেক করার জন্য কিন্তু এটা করছি, বারবার বলছি তার কারণ এটা মনে নাও থাকতে পারে। স্টার্ট করে দেব, এখান থেকে ফার্স্ট বেসিক স্ক্যানটাকে আমরা, এটা কি চলছে এখন, এটা আমরা অফ করে দিয়েছিলাম, এটাকে স্টপ করে দেব, এন্ড শুধুমাত্র আমাদের যেটা চলবে সেটা হলো এটা, ঠিক আছে? এটা রান আছে কিনা দেখতে হবে, এটা অফ করলে অটোমেটিক স্টার্ট হচ্ছে আর কি, হোস্ট ডিসকভার বেসিক স্ক্যানটা। আচ্ছা, এটা অলরেডি হচ্ছে, ঠিক আছে, আমরা এটা একটু ওয়েট করি, এটা ওয়েট করলে আমরা পেয়ে যাবো। কিউইট, ও আচ্ছা, কিউইট হচ্ছে এর মেইন কারণ হলো অলরেডি আমরা আগে স্ক্যান গুলো কমপ্লিট হয়নি এই জন্য। তো এটা যেহেতু পজ হচ্ছে না, আমাকে এটা অফ করে অন করতে হবে, তো আমি এটা অফ করে অন করছি, আমি এটা অফ করে দিচ্ছি।
ওকে, তো এটা অফ হয়ে গেছে। আমি এটাকে ক্লোজও করে দেবো। ক্লোজ করার আগে আমরা পোর্টটা এখান থেকে দেখে রাখি। পোর্টটা নিয়ে নিই, কপি করে নিই। এখানে পেস্ট করব, আর আমরা আবারও মেসেজটাকে ওপেন করে দেবো। ঠিক আছে, স্টার্ট করে দেবো। ওকে, মেসেজ স্টার্ট হয়েছে। এখন স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য এখানে আমাদের স্ট্যাটাস দিতে হবে। স্ট্যাটাসটা আসবে যে এখানে মেসেজটা আদৌ কাজ করছে কিনা। এখানে দিয়েও দেখতে পারি মেসেজ কাজ করছে কিনা। তিনটা দিয়ে দেখি। এটা রানিং অবস্থায় আছে, তো আমি ক্লোজ করে দিই। এটা লোড নিচ্ছে আর কি। এটা হতে পারে আমাদের কম্পিউটারের কোনো ইস্যু, বা হতে পারে যে এটা নেসেসের অতিরিক্ত অনেকগুলো পোর্ট আমরা ওখানে রাখছি এই জন্য। এটা নিউ স্ক্যান। তো এগুলো অন ডিমান্ড ডেইলি, এটা ডেইলি সিলেক্ট করা আছে। হোস্ট ডিসকভারি, এটা আসলে তখন বলছিলাম যে অফ করে দেবো আমরা। তো অফ করার জন্য আপনাকে কনফিগার করতে হয়। অ্যান্ড ব্যাক টু স্ক্যান, স্টপ করে দেবো। রেজিস্টার, এখানে এটা কি হচ্ছে? ওকে, প্লাগইন গুলো রেডি হওয়ার জন্য আর কি মাঝে মাঝে যেমন দেখায়, এটা সমস্যা না। আমরা পিছনে যাব, পিছনে গিয়ে আমরা এটাকে স্টপ করব, বাট এটা স্টপ হওয়ার কোনো ইয়া দেখছি না আমরা। ওকে, সো আমরা এরপর এই পরবর্তীগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, বাট আজকে ক্লাসটা আমি এখানে রাখছি। এখানে রেখে আমরা পরবর্তী টপিকটা আগামী ক্লাসে দেখবো। যেগুলো হচ্ছে সেগুলো হয়ে যাক, ঠিক আছে।